বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সাম্প্রতিক রাজনীতি ও করোনাকালীন বাংলাদেশ আজকের এই আলোচনা সভা ইতিমধ্যে আমাদের সাথে সভাপতি হিসাবে যুক্ত হয়েছেন অনুষ্ঠানের জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নাহিদুল খান সাহেল। আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত আলোচক হিসাবে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য ডাকসুর সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পলিডা বিএনপির আহ্বায়ক জনাব ইমরানুল হক চাকলাদার। আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী উলামা দলের যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা শামীম আহমেদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আইটিভি নিউজের পক্ষ থেকে, এবং দেশে প্রবাসে যে যেখানে থেকে আমাদের আইটিভি নিউজের মাধ্যমে ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সবাই শুরুতেই আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। অ্যাডভোকেট টিপু ভাই কি শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু বাইরে মনে হয় শুনতে পাচ্ছেন নাকি? আপনার নেটে প্রবলেম? জি শুনতে পাচ্ছি। আমি তো শুনতে পাচ্ছি। আমার এখানে নেটে কোনো সমস্যা নাই গা। আপনি আমার শুনতে পাচ্ছেন? আমার এখানে জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার সাম্প্রতিক রাজনীতি করোনাকালীন বাংলাদেশ সে বিষয়ের উপরে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইটিভি অনলাইন কর্তৃক পরিচালিত টক শোয়ে আজকের আইটিভির উপস্থাপক হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত আছেন 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সাংসদ জনতা খায়রুল কবির খোকন ভাই। উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কুমার বড়ুয়া। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। উপস্থিত আছেন যুক্তরাজ্যের ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদ সহ এবং আজকের এই সভাপতি বাংলাদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাচিত চেয়ারম্যান নাহিদুল খান সাহেব। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নেই। 1971 সনে আমার প্রান্তীয় নেতার স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে ভূখণ্ড আমরা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের আছে কিনা সেটা সন্দিহান। আজকে দেশের জনগণ এর বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, রাজনৈতিক দলগুলোর কোন প্রতিবাদ করার মতো বাক স্বাধীনতা নেই। আজকে 1971 থেকে 75 পর্যন্ত বর্তমান আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যেভাবে 1975 সনের 12 জানুয়ারি
গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন, তার সুযোগ্য কন্যা সেদিকেই ধাবিত হয়ে অলিখিত বাকশাল কায়েম করে আজকে বাংলাদেশে একটি নৈরাজ্যকর এবং শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে, যেখানে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় না, অবিচারের বিরুদ্ধে কথা বলা যায় না। এখানেই তাদের এই সরকারের এবং এই সরকারের প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের এমপিদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায়, সেখানেই তারা ওই দলের বা ওই দলের নেতাদেরকে বিতর্কিত করে ফেলে এবং গলা টিপা হত্যা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, গুম করে। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বলতে নেই, এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে বলতে চাই 1971 সনের আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মরহুম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি ভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এই বাকশালী সরকারের নীল নকশায় যিনি এখনো কারারুদ্ধ রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে মুক্ত করে এনে আবারও ওনার ডাকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং তারুণ্যের অহংকার তারেক জিয়া রহমানকে বাংলাদেশ এই সরকারের ষড়যন্ত্রের দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল থেকে বের করে এনে তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে দেখেন এই বর্তমান পরিস্থিতিতে যখন বিশ্বের সকল দেশ দ্বিতীয় ধাপ করোনাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রেখে তাদের দেশের জনগণকে তারা সাপোর্টিং দিচ্ছে, আর তখন বাংলাদেশের সরকার তাদের এই শত মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা বাংলাদেশের মানুষের অরক্ষিত রেখে আজকে তারা মুজিব বর্ষ পালন করে, সুবর্ণ জয়ন্তী পালন করে, অথচ কোন রাজনৈতিক দল এবং জনগণকে সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অংশীদার হতে দেয়নি। তারা আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশ, দেশের সরকার তাদের দেশেই বিতর্কিত আজকে আমাদের দেশে সুবর্ণ জয়ন্তী থেকে এনে আমাদের দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যিনি ভারতে আমাদের মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত পরিবর্তন করা দেওয়ার জন্য যে রিট করেছে, সেটা সে প্রশ্রয় দিয়েছে, মুসলমানকে নিধন করেছে, মুসলমানকে হত্যা করেছে, সেই ধরনের একজন সরকার প্রধানকে এনে বাংলাদেশে আজকে যখন ইসলামিক দলগুলি এবং বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই ঘটনার প্রতিবাদ করছে, তখন আজকে তাদের উপর নির্যাতন চলে আসছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বিতর্কিত করে ফেলছে। তাই বলতে হবে আজকে যে করোনা পরিস্থিতি, আজকে দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে চলছে, মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আজকের সরকার সেটা প্রতিরোধ না করে, সেটাকে দমন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে আজকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে, ইসলামিক দলগুলির নেতাকর্মীদের নামে আজকে মিথ্যা মামলা দিয়ে প্রশাসনকে দিয়ে হয়রানি করছে। আমি প্রশাসনের এবং প্রতিরক্ষার আন্ডারে যেসব বাহিনী আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যেমনি দেশের সন্তান, আমরা দেশের সন্তান, আমরা যেহেতু মুসলমান, আমরা সৃষ্টিকর্তার যে কোনো বিচারকে ভয় পাই। আপনার এই অবৈধ সরকারের অবৈধ কোন সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য আপনারা ধন্যবাদ অ্যাডভোকেট আবু আলী খান টিপু। আবার সময় হলে আপনার কাছে টাকা থাকবেন। অবশেষে আলোচনায় এখন অংশ নেবেন যুক্তরাষ্ট্রের পলিডা থেকে, এখন আলোচনা অংশ নেবেন যুক্তরাষ্ট্র পলিডা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব ইমরানুল হক চাকলাদার। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত অতিথি, আমি তার অনেকগুলা টকশোতে দেখেছি। এই সুপুরুষ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর সুকোমল বড়ুয়া, যিনি আমাদের নেত্রীর উপদেষ্টা, উপস্থিত যাকে ফিজিক্যালি এবং
রাজনৈতিক অঙ্গনে যাকে আর পরিচয় করে দেওয়ার হয় না, একবার ফিজিক্যালি তাকে দেখলেই সে আমাদের প্রবাসীদের প্রাণপ্রিয় খায়রুল কবির খোকন ভাই, যাকে পর্দায় বা ফিজিক্যালি বা একবার দেখলেই আমরা চিনি। আছেন আমাদের ওলামা দলের মাওলানা শামীম ভাই, আছেন রাজনীতিবিদ ইউসুফ ভাই টিপু, কিছুক্ষণ আগে বলে গেছেন। আরো আছেন আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য মোশাররফ ভাই, আজকে সবার সম্মানিত সভাপতি, যিনি উত্তর আমেরিকায় বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত আমার সহকর্মী সম্মানিত নাহিদ খান সোহেল, যাকে প্রবাসের রাজনীতিবিদরা এক ডাকি চিনি। তা আমি আর কি বলবো, এখানে অনেক গুণীজনরা আছেন। একটু আগে ইউসুফ ভাই মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছেন। তা আমার অনুভূতি থেকে দুই একটা জিনিস আমি যেটা ফিল করি, আমি একজন জাতীয়তাবাদী দলের বিএনপির একজন 3 নম্বর পর্যায়ের কর্মী হিসাবে আমার অনুভূতিটা হচ্ছে কোথায় যেন আমরা একটা সমন্বয়ের অভাব অথবা নেতৃত্বের অথবা কোথায় যেন একটা গোলমাল দেখতেছি। সেটা আমরা বিভিন্ন স্তরে লেফট উইং রাইট উইং খেলার মাঠে খেলতে গেলে সব দিকে ভালো খেলতেছি, কিন্তু গোলটা আমরা দিতে পারছি না। আমি জানি না ভুলটা আমাদের কোথায়। বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ এসেছে, কিন্তু কেন পারতেছি না? এই সরকারের ব্যর্থতা তো আজকে নতুন নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে দেখি। আমি একটা জিনিস, যে জিনিসটা আমি উল্লেখ করব, সাম্প্রতিককালে ভারতের প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন, আমরা কি পেলাম? কিছুই পেলাম না। ঢাকার পথ, কুমিল্লার পথ, চট্টগ্রামের পথ রক্তে রঞ্জিত হলো, বিনিময়ে কিছুই পেলাম না। বরঞ্চ প্রতিবেশী ভারতের আধিপত্যবাদটা আরো উনি স্ট্রং করে গেলেন, শক্তিশালী করে গেলেন। একটা আমাদের স্লোগান ছিল যে ভারত কখনো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, ওরা চায় আধিপত্যবাদ। যেইভাবে ওরা আমাদের দেশে ঘিরে আছে, আমাদের অর্থনীতি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, সর্বত্র এদের বিচরণ, ইভেন কর্মসংস্থানে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? জানি না। আমি যেটা মনে করি, আমাদের একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন। জানি না এটা কখন আসবে, এখনো ধৈর্য নিয়ে আসি। আমার তো ভয় হচ্ছে সর্বশেষ তাদের যে বিচরণ, আমাদের সুন্দরবনে ওরা ঢুকেছেন, অর্থাৎ রামপাল প্রকল্প নিয়ে না জানি কি হয়, কতটুকু আমরা পাবো, এইটা এখন আমার সন্দিহান হচ্ছে। যদি এইভাবে অব্যাহত থাকে এই আধিপত্যবাদ, কোনদিন যেন ঘুম থেকে উঠে দেখি ভারতের সৈন্যরা বাংলাদেশে মার্চ করছে। এটা হয় না। এই ম্যান্ডেট নিয়ে দেশটা স্বাধীন করিনি।
যেদিন অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের অর্থনৈতিক মুক্তি, যে ম্যান্ডেট নিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু আদৌ কি পেয়েছি? দেখুন, আমি ভিউয়ারদেরকে উদ্দেশ্য বলবো, দেশ যখন ভালো থাকে, আমরা প্রবাস থেকে আমরাও ভালো থাকি। দেশ যখন ভালো থাকে না, আমরাও ভালো থাকি না। আমি দীর্ঘদিন ধরে এদেশে আছি, কিন্তু আদৌ কি দেশকে ভুলতে পারছি? পারি নাই। পরিশেষে এই ফ্যাসিবাদ সরকারের রমজান আগমন উপলক্ষে মানুষকে যেভাবে কষ্টে রেখেছেন, আমি জানি, আমি একটা উদাহরণ দেব, আমি জানি আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। আমি দেখেছি আমার আত্মীয় স্বজন, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, বিক্রমপুর, ওনারা ম্যাক্সিমাম লোকেই এই বঙ্গবাজার, এই প্রিমিয়ার মার্কেট, ইসলামপুর, এই রাপা প্লাজা, এই বিভিন্ন কাপড় ব্যবসায় নিয়োজিত। গত ঈদেও দেখেছি এই প্যান্ডামিকের শুরুতে তারা অনেক কষ্টে ছিলেন। এইবার তারা 1 মাস 1.5 মাস ব্যবসা করেন, কিন্তু এই ব্যবসার সময় জানি প্যান্ডামিক লকডাউন দিচ্ছে, এবং এই সময় আমাদের সেই সতর্কতা বা ওইভাবে প্যান্ডামিকের মধ্যে যে সিডিসি গাইডলাইন এবং আমাদের যে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা, এগুলি অবলম্বন করতে হবে, আমি মানি। কিন্তু আদৌ কি এই ফ্যাসিবাদ সরকারের কোনো প্ল্যান আছে যে একটা লকডাউন কন্টিনিউ করতে হলে মানুষের যারা দৈনন্দিন জীবন উপর নির্ভরশীল, জীবিকা নির্বাহ করে যারা সংসার চালায়, তারা কিভাবে চলবে? এটা আমেরিকা, ইউরোপ নয় যে এখানে স্টিমুলাস প্যাকেজের মধ্যে প্রতিটা নাগরিককে সুযোগ সুবিধা দিয়েছে এবং লকডাউন দিলেও সমস্যা হয় না। বাংলাদেশটা সে পর্যায়ে পৌঁছেনি, যদিও ওনারা স্লোগানে আসে, কিন্তু আদৌ সেটা নাই। মানুষ অনেক কষ্টে আছে, গ্রামের লোকগুলি কষ্টে আছে, শহরের লোকগুলি এই প্যান্ডামিকের জন্য গ্রামে যে আরো বার্ডেন হয়েছে। প্রত্যেকটা লোকেরই তো সীমিত আয়। এইখানে আমি বলবো এই ফ্যাসিবাদ সরকারের চরম ব্যর্থতা। আর আমার আর কিছু বলার নেই। দেশের এই সংকট মুহূর্তে আপনারা যারা বুদ্ধিজীবী, যারা গবেষক, যারা লিখেন, সত্যি কথাটা লিখুন আপনাদের, এবং যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, আপনারা একটি সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে আগের জায়গায় ফিরিয়ে আনুন। এবং আমি সেই ক্ষেত্রে অনুভব করব, আসুন সকলে মিলে আমার নেতা এবং এই নতুন প্রজন্মের অহংকার, যাকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব চিন্তা ভাবনা করি, সেই তারেক রহমান সাহেব, ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করি, এবং আমাদের নেত্রী ওনার থেকে মিথ্যা মামলা পরিহার করে নেতৃত্বে ওনাকে করে আসুন আবার একটা সুন্দর দেশ গড়ার প্রকল্পে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রকল্পে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠুভাবে একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। এই আহ্বান রেখে আমি মরহুম নেতা জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করি এবং সাম্প্রতিক ঘটনাবলীর যে সমস্ত লোক শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, এবং সকল আন্দোলনে রত সকল দলের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জেলে জুল খুন হয়েছেন, সকলের সুস্থতা কামনা করে, মুক্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ইমরানুল হক সাকলাদার সাহেবকে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাবুদুল্লাহ চৌধুরী। আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ, মোহাম্মদ আলী খান, জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরীফ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আইটিভি নিউজের পক্ষ থেকে। এখন সংক্ষিপ্তভাবে আলোচনা অংশ নেবেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুন শরীফ। মামুন শরীফ কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, আজকের সঞ্চালক, আমাদের সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার সাথে সাথে স্মরণ করছি বাংলাদেশের আপামর জনগণ এই প্যান্ডামিকের মধ্যে কষ্টে দিনাতিপাত করতেছে। অর্থ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য যারা প্রতিনিয়ত যুদ্ধ করে বেড়াচ্ছে। আমি তার সাথে স্মরণ করছি বিগত দিনে আমাদের যে অসংখ্য নেতা কর্মী, সিনিয়র নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, করোনা থেকে শুরু করে মওদুদ আহমেদ, খন্দকার দেলার হোসেন সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কৃতজ্ঞ আজকে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে এবং আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য। আমরা প্রবাসে থাকি, আমরা আমাদের সিনিয়র ভাই ইনামুল হক চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক বলে গেছেন যে আমরা আমেরিকাতে যারা নিম্ন স্তরের বাস করে, তারা সবাই যাদের ইনকাম ৮০,০০০ টাকার নিচে বছরে, তারাই প্যান্ডামিকের টাকা পাইছেন, বাচ্চা সহ তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন। কিন্তু বর্তমান প্যান্ডামিকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে, যারা মিল ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে বর্তমান ফ্যাসিবাদী সরকার প্রণোদনা দিয়ে আরো টাকা দিয়েছেন। কিন্তু যারা দিনমজুর, যারা খেতে পায় না, যারা এক মুঠো ভাত খেতে কষ্ট, তাদেরকে কি দিয়েছেন এই অবৈধ অগণতান্ত্রিক সরকার? সাধারণ মানুষের নিশ্চয়তা যেখানে নেই, যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, যেখানে দিনে দুপুরে মানুষকে গ্রেপ্তার করে বিভিন্ন অজুহাত দিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করতেছে প্রতিনিয়ত, এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করছে? আমাদের কি করণীয়? আমরা কোন দিকে আগাচ্ছি? বর্তমান কিছুদিন আগে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে আন্দোলনটা করলো, কেউ বলতেছে ৩০ জন, কেউ বলতেছে ৪০ জন, কেউ বলছে ২০ জন মানুষ শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল, আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি সাধারণ সম্পাদক, আমি একটা বিএনপি ছোট কর্মী হিসাবে, তারা কেন এই আন্দোলনটাকে কাজে লাগাতে পারলো না? আমরা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, হাজার হাজার অবৈধ অপকর্ম করে যাচ্ছে অবৈধ অগণতান্ত্রিক সরকার। আমরা কোনো একটা সুযোগে কাজে লাগাতে পারছি। আমাদের তো আমরা বাংলাদেশের সাথে, আমাদের মাটি এবং রক্তের সাথে আমরা সম্পৃক্ত, আমাদের ফ্যামিলি মেম্বাররা আছে, আত্মীয় স্বজনরা আছে, প্রতিনিয়ত কথা হয়। মানুষ তো বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসে, তাদের জন্য মানুষ এখনো কান্না করে, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিকে লালন করতেছে, খালেদা জিয়াকে ভালোবাসে। কেন আমরা সেই ভালোবাসাকে কাজে লাগাতে পারতেছি না? আমাদের স্নেহ ব্যক্তিবৃন্দ আছেন, আমাদের বড় ভাই খায়রুল কবির খোকন, ঠাকসুর জিএস, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমরা তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা কেন এগোতে পারতেছি না? আমরা এক পা আগাই তো দুই পা পিছিয়ে যাচ্ছি। আমাদের ব্যর্থতা, আমরা শুধু সরকারের অগণিত ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আমরা কেন কাজে লাগাতে পারতেছি না? আমরা কেন সামনে দিয়ে এগোতে পারছি না? আমাদের এক সময়ে সবগুলি ঢাকার কমিশনার আমাদের ছিলেন, তারা অনেক শক্তিশালী ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল। আমরা যখন বাংলাদেশে ছিলাম দেখছি যে ৯০ সালে আন্দোলন পরে যখন বিএনপি ক্ষমতা আসে, সেই লোকগণ কোথায় এখন? টাকা পয়সা নিয়ে সবাই তারা বাড়ি গাড়ি করে আরামে আছেন, কিন্তু দলের জন্য তাদেরকে যে শ্রম শক্তি দিতে হবে, তারা বলতেছে যে আমরা ভয় করি, আমরা কেস খাবো, রাজনীতি করতে হলে কেস খেতে হবে, মামলা খেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতেছে অনেক। কিন্তু আমার মনে হয় এর মধ্যে কিছু কিছু ক্ষমতা লোভী, টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে দিনের বেলা বিএনপির জন্য জীবন দিচ্ছে, কিন্তু রাত্রিবেলা আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমরা সেখান থেকে কেন বেরিয়ে আসতে পারতেছি না? কেন আমরা মানুষকে দিক নির্দেশনা দিয়ে আমরা সামনের দিকে এগোতে পারতেছি না? আমি মনে করি এটা আমাদের বড় ব্যর্থতা। আমরা এই ব্যর্থতা থেকে কাটিয়ে উঠবো, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে সামনের দিকে এগিয়ে নিব,
আমাদের রাষ্ট্র ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব এবং তাকে সগর্বে বাংলাদেশে ফিরিয়ে নিব এবং সে আগামী বাংলাদেশি জাতীয়তাবাদের নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে রাষ্ট্রভার গ্রহণ করবে এবং আমাদের দেশনেত্রী নিঃশর্তভাবে মুক্তি দরকার। আমাদের দেশনেত্রীকে আমরা কোনো তার সাথে কথা বলতে পারতেছি না, তার সুচিকিৎসা দিতে পারতেছি, আমাদের ব্যর্থতা অনেক। আমরা কেন এগুলো করতে পারতেছি না? হ্যাঁ, যেখানে বিপি নূর একা সদর্বে কথা বলে যাচ্ছে, আপনার হেফাজতের লোকরা কথা বলে যাচ্ছে এবং তারা প্রতিনিয়ত মিছিল করতেছে, কিন্তু আমরা মার খাচ্ছি। তা আমার বিশ্বাস আমরা এখান থেকে কাটে উঠবো এবং বর্তমান অবৈধ সরকার যেভাবে আবার রমজান আসছে, এর মধ্যে রমজানের মধ্যে হাজার হাজার কোটি টাকা উপার্জন করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিছে, অথচ আমরা আমেরিকার মতো দেশে থেকে আমাদের এই রমজানের সেল, এই ইন্ডিয়ানরা সেল দিচ্ছে অর্ধেক দাম। চাল ডাল আপনারা কল্পনা করতে পারবেন না, যে চাল $4 ছিল এখন $2.49 সেল দিচ্ছে, অর্ধেক দাম। তারা ইন্ডিয়া থেকে আইনা দিতেছে, অথচ আমরা মুসলমানের দেশ, আমরা 95% মুসলমান, আমরা সেটা আমাদেরকে বাংলাদেশি মানুষ যারা অন্ন বস্ত্র বাসস্থানের প্রতিদিন কষ্ট সহ্য করে তাদেরকে আমরা দিতে পারতেছি না। তা আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা অলওয়েজ, আই এম পার্সোনালি অলওয়েজ হপফুল গাই যে বেটার ডে ইজ কামিং। ইনশাআল্লাহ আমরা একদিন এই অবৈধ জালিম সরকার উৎখাত করে বাংলাদেশি জাতীয়তাবাদ ক্ষমতা আসবে, সাধারণ মানুষের পাশে তারিখ দিয়ে দাঁড়াবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শরীফ সাহেবকে। এই পর্যায়ে আলোচনা অংশ নিচ্ছেন জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা শামীম আহমেদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুব্বুলাত মিনাল ঈমান। আজকে এই সবার আইটিভি সঞ্চালক হুমায়ুন ব্যাপারী ভাই উপস্থিত আছেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার অন্যতম অ্যাডভাইজার ডক্টর সুকুমার বড়ুয়া, উপস্থিত আছেন আমাদের আইডল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, 90-এর সেই মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, আমার প্রাণপ্রিয় নেতা খায়রুল কবির খোকন ভাই, উপস্থিত আছেন আমার দক্ষিণাঞ্চলের আমার বরগুনারই আর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি মোশাররফ ভাই সহ অসংখ্য ভাইয়েরা উপস্থিত আছেন। সকলকে সালাম ও শুভেচ্ছা। আজকে বাংলাদেশের যে অবস্থা, আমরা যেখানে আছি, সিভিলাইজ কান্ট্রি লন্ডনে আছি, এই লন্ডনের স্থানীয় মেয়র যিনি বরিস জন বিক্স, উনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে, আমাদের বাসার কাছেই ওনার বাসা, আমাকে প্রায় জিজ্ঞাসা করে, মিস্টার শামীম মোহাম্মদ, তোমার দেশে কি হয়েছে? তা আমরা বলতে পারি না। ওই আমরা যে যুক্তরাজ্যে বিভিন্ন প্রোগ্রাম করি, যখন ওই হাসিনা বিরোধী ওই কি জানি একটা দেখেছে যে লেডি হিটলার মিস হাসিনা, ওই যে স্লোগানটা দেই আমরা, হাসিনা গো ব্যাক, ইলিগাল হাসিনা গো ব্যাক। তা আমাকে জিজ্ঞাসা করে প্রায় যে তোমার দেশে যারা নামাজ পড়ে রোজা রাখে তাদেরকে মারে কেন? আমি কোনো জবাব দিতে পারছি না। তো তোমার দেশ মুসলিম কান্ট্রি কিনা? মুসলিম কান্ট্রি, বাট কষাই বুদ্ধিভিত্তিক চলছে। বলার পরে তিনি খুব খেয়ে গেছেন। গতকালকে আবার দেখা হলো, উনি বলছেন, আমি দেখেছি শামীম, তোমার দেশে অসংখ্য লোক মারতেছে, এরা কারা? তখন আমি বললাম, জন বিক্স, তুমি বাংলাদেশের অবস্থা জানো? বাংলাদেশের যে ইলিগাল ইলেকশন হয়েছিল, ইলেকশন প্রাইম মিনিস্টার তুমি জানো কিনা? সেটা আমরা দেখেছি। ব্রিটিশ, আমি তো ব্রিটিশ, আমি তো বনপাটার এই দেশের, আমি জানি। আমার দেশ কিন্তু গ্রহণ করেনি। কাজে আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা নিয়ে আসছি আমরা, লকডাউন এবং করোনা ভাইরাস। লন্ডনে আমাদের দীর্ঘ 1 বছর, এই 13 মাস চলছে লকডাউন, 13 মাস। আমাদের এখানে যারা
মানে মানে বাঙালি বলেন, সারা ওয়ার্ল্ডের যে যেখানে থাকুক না কেন, সারা পৃথিবীর মানুষ লন্ডনে বসবাস করছে। কারো কোনো খাবার দাবার, কোনো ওষুধ থেকে শুরু করে কোনো জিনিসের অভাব নেই। গভর্নমেন্ট জিজ্ঞাসা করে তোমার কিছু দরকার কিনা, ওষুধ থেকে শুরু করে পানি থেকে সবকিছু। বাংলাদেশের নিশিরাত্রির অবৈধ সরকারের প্রধান যিনি, মাফিয়া চক্রের প্রধান যিনি, তার অবস্থা তো যে দামে কেনা সেই দামে বেচা। আমরা দেখলাম কি, স্কুল বন্ধ, বই মেলা খোলা, কারখানা বন্ধ, যানবাহন বন্ধ, কারখানা খোলা, খাবার হোটেল খোলা, খাবার বন্ধ। এই যে গান গায় কি জানি, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। বাংলাদেশে যে পাগলের মেলা শুরু হয়েছে, এই যে নিশিরাত্রি অবৈধ সরকারের প্রধান যিনি দেখেছেন, আমরা দেখলাম কি এই গত 2 সপ্তাহ ধরে যে নাটক চলছে, কঠিন নাটক চলছে, যেমনটা হেফাজত ইসলামদেরকে নিয়ে, যেই আলেম ওলামাদেরকে নিয়ে যে নাটকটা করছে, আমরা অনেকেই আমাদের মধ্যে 2 ভাই আলোচনা করেছেন। প্রথম যে আলোচনা করছেন, সেকেন্ড যে আলোচনা করছেন, বলেছেন হেফাজতের ব্যাপার নিয়ে। হেফাজতের সাথে যে আমরা যে আন্দোলন করব, হেফাজতের আন্দোলনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন এক আন্দোলন নয়। যেই দলটি 5 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ নামক যে দেশটি সারা বিশ্বের মানচিত্রে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে আলোচনা, তার যে চিন্তা চেতনা, এই হেফাজতের চিন্তা চেতনা এক নয়। আমি একজন আলেম মানুষ হয়ে কথাগুলো আপনাদেরকে বলছি খুব দুঃখের সাথে এবং খুব কষ্ট নিয়ে। রক্তক্ষরণ হচ্ছে হেফাজতের লোকজনের পিছনে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেইভাবে সিম্পৃতি দেখিয়েছে, কিন্তু তারা সেই সিম্পৃতি দেখায়নি, এখনো দেখান না। আমি একজন আলেম হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওলামা দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে আমি দেখেছি হেফাজতের আন্দোলন হয়। আমি বরগুনা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে কথাটা বলতে আজকে, হেফাজতের আন্দোলন হয় পিটান খায় বরগুনা জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, হেফাজতের আন্দোলন হয়, মামলা হয় রাজশাহী বিএনপি সেক্রেটারি, সভাপতি এবং সাবেক মেয়র মেনুবের বিরুদ্ধে। কথাটা হলো এরকম, হেফাজত ইসলামকে ওরা যেভাবে চালায় সেভাবে চলে, কিন্তু এখন যখন তাদের ঘাড়ের উপরে পড়েছে, তখন তারা নড়ে উঠে বসেছে। হেফাজত ইসলামের যে আমির ছিল আহমদ শফি সাহেব, মারা গেছে, এখন তিনি আছেন, তিনি আমাদের মানে দেশের পক্ষে, আমাদের পক্ষে বলবো না, তিনি একটা কথা বলেছেন যেদিনকার তাকে গ্রেপ্তার করেছিল আল্লামা বাবু নগরী, তিনি বলে তাকে যখন রিমান্ডে নিয়েছিল, এই গোয়েন্দা সংস্থা যখন তাকে মারপিট করেছিল বয়স্ক মানুষকে, তাকে বলেছিল তুমি বলো বেগম খালেদা জিয়া তোমাকে কয় হাজার কোটি টাকা দিয়েছেন, কেন তুমি তার সাপোর্ট দাও? তখন তিনি বলছেন আল্লাহর কসম, আমি বয়স্ক মানুষ, তোমরা আমাকে মেরো না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, কারণ হুব্বুল্লাহ মিনাল ঈমান, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের দেশ উপহার দিয়েছেন, তিনি একজন মুসলিম রাষ্ট্রনায়ক ছিল, দল মাতৃ সবাইকে ভালোবাসতেন, সেই সুবাদে আমি বিএনপিকে ভালোবাসি, তোমরা যদি মেরে ফেলো মারতে পারো, আমাকে বেগম জিয়া টাকা দেয়নি, আমি ভালোবাসি তারেক রহমানকে, সেই সুবাদে কিন্তু বিএনপির লোকজন সবাই তাদের প্রতি সিম্পথি রাখে। কিন্তু হেফাজতের মধ্যে কিছু ভাইয়েরা রয়েছেন যারা দেখেছেন, গতকালকে রাত্র যে ঘটনা ঘটেছে, আমি নিজে আমাদেরকে বাংলাদেশ থেকে কয়েকজন বলছে আপনি লাইভে ঢোকেন, আজকে কিছুক্ষণ পরে নেট বন্ধ করে দিবে, মোবাইলের সমস্ত কিছু বন্ধ করে দিবে। দেখলাম কি রাত্রিবেলায় যাকে গ্রেপ্তার করার কথা ছিল মামুনুল সাহেবকে গ্রেপ্তার করার জন্য দেখেছেন র্যাব, পুলিশ, বিজিবি সব কিছু গিয়েছে। কি করলো? নেট বন্ধ করে সকল কিছু করে মারধর করলো বিএনপি নেতাকর্মীদেরকে, মামলা দিল বিএনপি নেতাকর্মী, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেনি। আপনাদেরকে বুঝতে হবে, আরবিতে একটা লোগাত রয়েছে, কুল্লু শাইউন ইয়ারজিউল আসতি, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। যারা স্বাধীনতা বিরোধী, এই বাংলাদেশ যারা বর্তমানে অবৈধভাবে ক্ষমতায় আছে, তাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধার চিহ্ন ছিল না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, বাংলাদেশের 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে যেই দলের প্রধান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আজকে বলুণ্ঠিত করেছে, আমাদের সকল অর্জনকে নস্যাৎ করেছে এই অবৈধ মাফিয়া চক্রের প্রধান যিনি লেডি হিটলার মিসেস হাসিনা। কাজেই আপনাকে বুঝতে হবে, আজকে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন কিন্তু বদার করেনি। এই লন্ডনে আমরা ভ্যাকসিন দিয়েছি, আমাদেরকে খুঁজে খুঁজে ভ্যাকসিন দিচ্ছে তারা,
আমাদের অ্যাড্রেসে এসে যদি কোনো ব্যক্তি ভ্যাকসিন দিতে না চায় তাকে ধরে নিয়ে ভ্যাকসিন দিচ্ছে। কেন দিচ্ছে? আমার নিজের সেফের জন্য। আর বাংলাদেশে আমাদের বিশ্বাস যেটা, আমাদের যেটা ধারণা, এই কসাই মোদি যার হাতে রয়েছে মুসলমানদের রক্ত, যার হাতে রয়েছে হিন্দুদের রক্ত, সকল ধর্মের রক্ত, এই কসাই মোদিকে এনে বাংলাদেশে আবার করোনা ভাইরাসের চার্জ তৈরি করে চার্জ দিয়েছেন। দেখেছেন মোদি আসার জন্য, মোদিকে আনার জন্য এই কওমি আলাদেরকে লিলিয়ে দিয়েছিল। মাওলানা শামীম ভাই প্রোগ্রাম তোমাদেরকে টাকা, মাওলানা শামীম আমি সংক্ষেপ করতে হবে। হ্যাঁ, কওমি আলাদেরকে তারাই টাকা দিয়েছেন যে তোমরা মোদির বিরুদ্ধে আন্দোলন করো। আমার এই আওয়ামী লীগ এই কওমি আলাদেরকে পশ্চিমা কান্ট্রি দেখালো কি যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি দমনে আমাকে দরকার। এই হাসিনার চাল, এই চালটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছি, আমাদেরকে বুঝতে হবে লেডি হিটলার মিস্টার হাসিনা একটা দিয়ে আর একটা মিরাকল তৈরি করে। কাজেই আমাদের এই মিরাকল থেকে বের হতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এমন বাংলাদেশে এখন বর্তমানে 95% জনসমর্থন রয়েছে, কারো কোনো দয়া দরকার হয় না। ইনশাআল্লাহ আমাদের নেতা আগামী দিনের কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদেরকে এক একজনকে এক একজন জিয়াউর রহমানের ভূমিকা পালন করতে হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিয়ার সৈনিক যারা রয়েছে সারা পৃথিবীতে, দেশপ্রেমিক রয়েছে, দেশের ভালোবাসা রয়েছে। কাজে আজকে রাত নাই দিন নাই, সারাদিন আমরা দেশ নিয়ে ভাবি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই ছক এঁকেছেন, আর এক ভাই বলেছেন একটু আগে নেতৃত্বের অভাব রয়েছে, মোটেই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন এক দল, এই দলকে কোনদিন এই মাফিয়া চক্র বাংলাদেশ থেকে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে, ততদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সাজানো গুজানো তার ঘোষণার মাধ্যমে যে দেশটি পেয়েছে বাংলাদেশ থাকবে। কিন্তু মাফিয়া চক্র লেডি হিটলার মিস্টার হাসিনার 14 গোষ্ঠী ধ্বংস হবে। সেই ধ্বংসের জন্য আজকে হেফাজত নামক যে দলটিকে দাঁড় করানো হয়েছে, তাদের মাধ্যমে এই বাংলা সারা হবে, সেদিন বেশি দূরে নাই। কাজেই আজকে যারা আলোচনায় রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে জাতীয়ভাবে জাতীয় ঐক্য করে এই লেডি হিটলার মিস্টার হাসিনার নামানো ছাড়া, ধন্যবাদ শামীম ভাই, শেষ করেন, সময় কম। হ্যাঁ, বাঁচার কোনো উপায় নেই। কাজে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের কান্ডারি তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা শামীম সাহেবকে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আজকের সম্মানিত প্রধান আলোচক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, জর্জিয়া বিএনপি যুক্তরাষ্ট্র, মোহাম্মদ আলী লোদি, সিনিয়র সহসভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপি। এখন আলোচনায় অংশ নেবেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব ABM মোশাররফ হোসেন। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জননেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক সুকুমাল বড়ুয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, ডাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা যারা ফাইরুল কবির খোকন। আমাদের মাঝে অনেকদিন পর দেখলাম আমাদের এক সময়ের বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, জাসাসের সভাপতি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, উপস্থিত আছেন মাওলানা শামীম আহমেদ, উপস্থিত আছেন বিদেশে যে সকল বন্ধুরা এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, জনাব মামুন শরীফ, চাকলাদার ভাই, ইঞ্জিনিয়ার মাহবুব, মোহাম্মদ আলী খান লোদি এবং আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব নাহিদুল আলম সোহেল সহ সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
আসলে এতক্ষণ আমি খুব মনোযোগ দিয়ে আমাদের যে সকল প্রবাসী বন্ধুরা বক্তব্য রাখলেন তাদের বক্তব্য আমরা শুনছি। আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, এখানে আমি একটু আত্মপক্ষ সমর্থন আমি করতে চাই। হ্যাঁ, আমাদের তো ব্যর্থতা অবশ্যই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, আমরা তাকে মুক্ত করতে পারছি। আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান দেশের বাইরে। এখানে যারা উপস্থিত আছেন, এখানে আপনারা যে সকল নেতৃবৃন্দ আমাদের আছে, জনাব শামসুজ্জামান দুদু অসংখ্য মামলা কারাগারে ছিলেন, খায়রুল কবির খোকন অসংখ্য মামলা কারাগারে ছিলেন। এমনি ভাবে বিএনপি নেতা কর্মীর নামে মামলা নেই, তারা জেল খাটে নাই, এ এমন সংখ্যা কিন্তু আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের মামুন শরীফ ভাই অত্যন্ত যে কথাটা বলেছে হয়তো যৌক্তিক, কিন্তু এই জিনিসটাও কিন্তু আমাদের বিচার করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আজকে যে এই নির্যাতন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চলছে, বিশ্বের ইতিহাসে কোথাও এই ধরনের কোন রাজনৈতিক দলের উপর নির্যাতন হয়েছে কিনা আমার জানা নাই। কারণ আজকে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মামলা, এটা বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক দলের উপর আছে কিনা আমার জানা নেই। আমি যতটুকু লেখাপড়া করি আমি এরকম কোন তথ্য আমি পাই। একটা রাজনৈতিক দলের 30 থেকে 35 লক্ষ লোক মানে একটা সরকারের আমলে মামলার আসামি, এই রেকর্ডও বিশ্বে কোথাও আছে বলে আমার জানা নেই। এই গণতান্ত্রিক লেবাস করে একটা ভোটারবিহীন নির্বাচনী সরকার আমলে প্রায় আমাদের 3 থেকে 3,500 লোককে হত্যা করা হয়েছে। এই ধরনের রেকর্ড কোথায় আছে বলে আমি জানা নেই। আমাদের নেতা, আমাদের সহযোদ্ধা ইলিয়াস আলী সহ প্রায় 800 লোককে এই সরকারের আমলে গুম করা হয়েছে। এই রেকর্ড কোথায় আছে বলে আমাদের কাছে জানা। একজন নেত্রী যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, তিনি বাংলাদেশের যে অর্জনগুলি, সেই অর্জনের সাথে যদি যার নাম উচ্চারণ করতে হয় তার নাম হলো বেগম খালেদা জিয়া। তাকে এই সরকারের আমলে একটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে আজকে সাজা দিয়ে আজকে কারাগারে রাখা হয়েছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে নিম্ন আদালত বেকসুর খালাস দিয়েছে, এই প্রথম দেখলাম সেই মামলা হাইকোর্টে এনে খালাস মামলায় আবার তার রায়কে পুনর্বহাল করেছে। এই ইতিহাস কি আমাদের মামুন শরীফ ভাই অথবা চাকলাদার ভাই যারা এখানে আছেন তারা কি বলতে পারবেন এই রেকর্ড কোথাও আছে? আমরা জানি হাইকোর্টে কোনো মামলায়, লোয়ার কোর্টে কোনো মামলায় যদি সাজা হয়, হাইকোর্টে আসে সেই সাজা কমানোর জন্য। কিন্তু বাংলাদেশের রেকর্ড আমরা দেখলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লোয়ার কোর্টে 7 বছর জেল দিয়েছে। এই মামলায় আমরা রিমিডি পাওয়ার জন্য হাইকোর্টে আমরা যখন আপিল করলাম, হাইকোর্ট ডিভিশন সেটাকে 7 বছরের জায়গায় 10 বছর বাড়িয়ে। এমনি একটা বাংলাদেশে কিন্তু আমরা আজকে বসবাস করছি। আজকে যে এই দেশে মানে যে গণতন্ত্রের জন্য আমাদের এখানে রেজাউদ্দৌলা ভাই আছে, দুদু ভাই আছে, খোকন ভাইয়ের মতো লোক আছে, যে বাংলাদেশ, আমরা প্রায় বলি আমি একটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল শুধু গণতন্ত্রের জন্য। আওয়ামী লীগ প্রায় বলে যে তারা নাকি নির্বাচিত সরকার, অথচ এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি যেটা মনে করি সেটা হলো আওয়ামী লীগের মতো একটি দল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। অথচ যেই দলটি 70-এর নির্বাচন নিয়ে গর্ব করে, সেই নির্বাচন হয়েছিল একজন স্বৈরাচার সামরিক শাসক ইয়াহিয়ার আমলে, যেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল এখন বাংলাদেশে এই 13 বছর ক্ষমতায় থেকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, কারণ বাংলাদেশের জনগণ তাদের পক্ষে নেই। কারণ আজকে এই 12-13 বছরে তারা বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করেছে। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের বাক স্বাধীনতাকে হত্যা করেছে বাংলা। এবং এই আওয়ামী লীগের সবচেয়ে বড় কৃতিত্ব আমি এক জায়গায় দেই, যে তারা বাংলাদেশকে বিভক্ত করার মতো সক্ষমতা দেখাতে তারা সক্ষম হয়েছে। আজকে প্রশাসন এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আজকে প্রশাসনের গায়ের দলীয় লেবাস একে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এমনি এক অবস্থা কিন্তু বাংলাদেশে বাস করে বসবাস করছে। আজকে আমরা এই যারা এখানে কথা বলছি, আজকে আমরা এই কথা বলে হয়তো এখানে আমরা এখন ভার্চুয়াল আলোচনা করছি, যদি আমরা পার্সোনালি এই আলোচনা করতাম তাহলে আমরা কেউ বাসায় ঠিকভাবে ফিরে যেতে পারতাম
কিনা এই নিশ্চয়তা কিন্তু বাংলাদেশে, কারণ বাংলাদেশে গুম খুম নির্যাতন আজকে নিত্যদিনের সাথে। আজকে এখানে আমাদের যারা আজকে এখানে মাওলানা কথা করেছে, আমার কাছে ভালো লেগেছে। আমাদের রাজনীতি কিন্তু বুঝতে হবে, আওয়ামী লীগ আজকে ক্ষমতা এসেছে কি, যে আজকে বিএনপির সাথে জামাত আছে, এই যে মৌলবাদী এবং ইসলামী জঙ্গিদের একটা মার্কা আমাদের উপর লাগিয়ে দিয়েছে, তা দিয়ে কিন্তু আজকে বিশ্ব শক্তিকে বোঝাতে চায় যে বাংলাদেশ শাসন করতে হলে আওয়ামী লীগকে প্রয়োজন। যার জন্য আপনি দেখবেন, আমরা দেখেছি হেফাজতের যে আন্দোলন হয়েছিল 2013-14, এগুলিকে তারা ব্যবহার করে একটি অবৈধ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচন শেষ করেও তারা কিন্তু আজকে ক্ষমতায় ঠিক আছে। আমরা কিছু করতে পারি, কারণ বিশ্ব জনমত আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি বিশ্ব জনগণ মনত আমাদের পক্ষে না আনতে পারি, তাইলে আপনি যত আমাদের আন্দোলন, আমি তো এখানে আমাদের দুদু ভাই, রেজাউদ্দৌলা চৌধুরী ভাই, খোকন ভাই আছেন, আমি তো আমার বয়স তাদের চেয়ে অনেক কম। 2014-15 সালে বাংলাদেশের ইতিহাসে যে আন্দোলন হয়েছে, আমার মনে হয় এই ধরনের এই আন্দোলন কোনোদিন হয় নাই। স্বৈরাচার এরশাদের মতো লক্ষ্য আমরা পতন করিয়েছি মাত্র 17 দিনে, মাত্র 17 দিনে। আইয়ুব খানের মতো লোক বাংলাদেশ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আজকে আন্দোলন সংগ্রাম যাই বলেন না কেন, এই সরকার যে কোনো মূল্যের বিনিময়ে আজকে ক্ষমতায় ঠিক থাকে। কারণ তারা জানে, তারা যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে গুম করেছে, যেমনি ভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই দেশের মানুষ সুযোগ পেলে আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে করবে। সেই অবস্থা থেকে তারা বাঁচার জন্য আজকে ছলে বলে কৌশলে আজকে বাংলাদেশকে আজকে শোষণ করে চলেছে। আজকে দেখবেন ভারত, আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, এটা কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি। এর অর্থ এই নয় পাকিস্তান থেকে আমরা গোলামি করব। আজকে বাংলাদেশটা কিন্তু সেই জায়গায় চলে গেছে আজকে, যার জন্য আপনি দেখবেন বাংলাদেশের নির্বাচন আসলে ভারত থেকে বিশেষ দূতরা বাংলাদেশে চলে আসছে, এসে তারা বলে বিএনপি কে যে কোনো ভাবে রাষ্ট্র ক্ষমতা যাওয়া ঠেকাতে হবে। যার জন্য দেখেছেন আপনারা 2014 সালে নির্বাচনে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান স্বৈরাচার এরশাদকে পর্যন্ত তারা সেই দিন আওয়ামী লীগের অধীনে নির্বাচন চাপ প্রয়োগ করেছে। তারা 2018 সালে একটি অবৈধ ভোটারবিহীন নির্বাচনকেও আজকে এই ভারতের তাদের বৈধতা দিয়ে আজকে শেখ হাসিনাকে টিকিয়ে রাখছে। আজকে আপনি লক্ষ্য করবেন, আজকে যখনই বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে আজকে যখন ঐক্যবদ্ধ, তখনই আবারও এই হেফাজতকে দিয়ে সারা বিশ্বকে বুঝাতে চায় যে বাংলাদেশে মুসলিম জঙ্গি রয়েছে, এদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের মতো শেখ হাসিনাকে দরকার। এমনি একটি ষড়যন্ত্রের মধ্য থেকে আজকে কৌশলে আমাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। আর আমরা যদি এই নেতৃত্ব দিতে ব্যর্থ হই, তাইলে শুধু আজকে 12 বছর নয়তো অনেক দিন আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু এই হাসিনার নির্শাসন, এই দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না। আজকে বাংলা করবেন, আজকে ব্রিটিশ সরকার তারা প্রণোদনার মাধ্যমে আজকে জনগণকে সহায়তা করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে আজকে এই করোনার মধ্যে কিভাবে আওয়ামী লীগের লোকদের আরো বেশি অর্থ ইনকাম করতে পারে, কিভাবে আওয়ামী লীগের ব্যবসায়ীরা আরো বেশি বড়লোক হতে পারে, কিভাবে সরকার আরো বেশি চুরি করে ডাকাতি করে আরো টাকার পাহাড় করতে পারে, সেই কৌশল আজকে কিন্তু এই সরকার চালিয়ে যাচ্ছে। সুতরাং একটি কঠিন সময় কিন্তু আমরা বাংলাদেশে অতিক্রম করছি। এই জিনিসটি অনুধাবন করে আগামী যদি আমরা ঐক্যবদ্ধভাবে সকলে এই সরকারের বিরুদ্ধে একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে শেখ হাসিনার কিন্তু পতন করবে। আজকে করোনা যেমন একদিকে আমাদের জীবন কেড়ে নিচ্ছে, অথচ আমাদের বাংলাদেশের গণতন্ত্র বলেন, স্বাধীনতা বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, সবকিছু কিন্তু এই সরকার আজকে করোনার মতো পঙ্গু করে দিচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি, বাংলাদেশে থাকি, প্রবাসে থাকি, আমরা আমাদের যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে হাসিনাকে মোকাবেলা করি। তাইলে আমার মনে হয় আমরা সফল হব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন, তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে আবারও নেতৃত্ব দিয়ে শহীদ জিয়ার মতো যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমরা আবারও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব। সেই দিনের প্রত্যাশায় আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ABM মোশাররফ ভাইকে। এখন আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাসের সাবেক সভাপতি, বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক জনাব রেজাউদ্দৌলা চৌধুরী।
বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু, জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, যে ডাকসুর নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের অত্যন্ত বলিষ্ঠ নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খালিল কবির খোকন, ছাত্র দলের সাবেক নেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব ABM মোশাররফ, উপস্থিত আলোচকবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমন এক প্রেক্ষাপটে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে যে প্রেক্ষাপট হলো বাংলাদেশে করোনায় থাবায় ক্ষতবিক্ষত মানুষের জীবন এবং জীবিকা। এই জীবনকে বাঁচাতে গেলে জীবিকা বাঁচানো সম্ভব হচ্ছে না, আবার জীবিকাকে যদি আমরা বাঁচাতে চাই জীবনকে রক্ষা করতে পারছি না। করোনা মহামারী, অতিমারী যাই বলি না কেন, এই শব্দগুলো ছাপিয়ে এখন করোনা সুনামিতে পরিণত হয়েছে। সারা পৃথিবীতে সুনামিতে পরিণত হয়েছে আজকের এই করোনা। একটি ভাইরাস, অদৃশ্য একটি ভাইরাস, যে ভাইরাস দেখা যায় না, যে ভাইরাসে ক্ষতবিক্ষত সারা পৃথিবীর মানুষ। সেই ক্ষুদ্র ভাইরাসের মধ্য দিয়ে আজকে মানুষের যে জীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে, সেই ভাইরাসকে কিভাবে মোকাবেলা করবে? এই মোকাবেলা করার জন্য আজকে সারা পৃথিবী বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়েকটি বিষয় এখানে উপস্থাপন করেছে, যে যেখানেই ভাইরাসের আক্রমণ হচ্ছে সেখানেই লকডাউন করা হচ্ছে। এটা আজকে নয়, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন এই ধরনের ভাইরাস আক্রমণ হয়েছে, যখন গুটি বসন্ত বলেন বা মানুষের যখন ক্ষত মহামারী শুরু হয়েছে, সে এলাকা থেকে উনি বলেছিলেন কেউ ওই এলাকাতে বেরিয়ে আসবেন না, অথবা বাইরে থেকে কোনো লোক ওই এলাকায় যাবেন না, লকডাউন হতে হবে। এবং বাণিজ্য করতে যারা গিয়েছিলেন সে সময় জাহাজে তারা অবস্থান করতেন। অর্থাৎ লকডাউন হলো সবচেয়ে বেস্ট পদ্ধতি, এটা বলেন বিজ্ঞান ভিত্তিক একটা পদ্ধতি। এই পদ্ধতিকে বাস্তবায়ন করতে গিয়ে গত 13 মাস ধরে লন্ডনে লকডাউন চলছে। আমাদের এক ভাই বললেন ওলামা দলের, যে সেখানে অর্থনৈতিক অবস্থা ভালো, ধনী রাষ্ট্র, মানুষকে সহযোগিতা করতে পারছে। আমাদের রাষ্ট্র, আমরা যতই বলি না কেন যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা ফাঁকা, শূন্যতার মধ্যে আছে। চারিদিকে একটা শূন্যতার মধ্যে আমাদের অর্থনীতিকে আইওয়াশ চলছে সারা পৃথিবীতে, যে আমরা অনেক ধনী হয়ে গেছি। বিশাল বিশাল প্রকল্প আমাদের কাছে আছে, পদ্মা সেতু আছে, ফ্লাইওভার আছে, মানে আপনার আছে কর্ণফুলীর আমাদের টানেল আছে, বড় 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 প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি। অতএব আমরা একটা পর্যায়ে চলে গেছি। এগুলো একটা কল্পনার ফানুস সৃষ্টি করে বড় বড় প্রজেক্ট নিয়ে সারা পৃথিবী আজকে আমাদের তাকিয়ে আছে, কিন্তু আমাদের ভিতরে কিছুই নেই। এগুলো করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। আমাদের দেশের ভাইরা যারা বিদেশ থেকে রিমিটেন্সের টাকা পাঠান, সে টাকাগুলোই আবার এদের মাধ্যমে বিদেশে চলে যায়, পাচার হয়ে যাচ্ছে। পাচার হয়ে কি হচ্ছে? কানাডায় আমাদের অবৈধ আমাদের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বা মালয়েশিয়া বলেন, কানাডায় বলেন, আমেরিকায় বলেন, তারা বসতি স্থাপন করছে, বড় বড় বাড়ি, বিশাল বিশাল একটা বাড়ি তারা তৈরি নির্মাণ করছেন, সেখানে বিলাসবহুল জীবন যাপন করছে। অর্থাৎ আমাদের মানুষের শ্রমের মধ্য দিয়ে অর্জিত যে রেমিটেন্স, সেই রেমিটেন্স গুলো তারা পাচার করে নিয়ে যাচ্ছে। এই একটা অর্থনৈতিক ফাঁকা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আজকে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা বিভিন্ন প্রজেক্ট করা হচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে রেভিনিউর টাকা নিয়ে এখানে ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে মানুষকে যে আমরা প্রজেক্টগুলো করতে পারছি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, নিজস্ব অর্থায়নে এই প্রজেক্টগুলো করছি, এগুলো দেখানো হচ্ছে। যাই হোক, এমনি এক মিথ্যা বেসাতির মধ্য দিয়ে এই দেশ পরিচালিত হচ্ছে। ABM মোশাররফ সাহেব সুন্দর কথা বলেছেন যে আমরা আমাদের কি জন্য, আমরা দিল্লি মানে পিন্ডি থেকে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, দিল্লির দাসত্ব অর্জন করার জন্য নয়। অর্থাৎ বাংলাদেশটা আমরা কারো কাছে আমরা এক শিকল থেকে বন্দিত্ব মুক্ত হয়ে আর এক শিকলে বাধা পড়বো, এই জন্য তো আমরা স্বাধীনতার যুদ্ধ করা নাই। এই দেশের জনগণ
স্বাধীনতা যুদ্ধ করেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদের যে 56,000 বর্গমাইল, এই বর্গমাইলের মধ্যে আমাদের যে নিজস্ব ভাবনা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সংস্কৃতি, আমাদের জাতিসত্তা, আমাদের সমস্ত চিন্তা চেতনার বিকাশ ঘটেছে এই আমাদের সীমারেখার মধ্যে। আজকে আমাদের বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারতের সীমান্ত, একদিকে বঙ্গোপসাগর। এই সীমান্ত থেকে আমাদের উপর চাপ আসছে, রাজনৈতিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, আমাদের সাংস্কৃতিক ভাবে বলেন। আধিপত্য বিস্তারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশকে বাজার করার জন্যই আজকে সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে। আমি মনে করি যে আজকের এই লকডাউন যদি সরকার সত্যিকার অর্থে মানুষকে বাঁচাতে চায়, তাহলে লকডাউনের কোনো বিকল্প নাই। আজকে আমাদের বন্ধুরা বলেছেন এখানে যে বিএনপি কি অবস্থা। বিএনপি লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, কত লক্ষ কর্মী যে এখনো জেলে আছে, কত হাজার হাজার কর্মী যে নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে, এটার হিসাব তো আমরা এখনো জানি না। আজকে বাংলাদেশের যে অবস্থা, যে সারা বাংলাদেশে যেখানে গ্রামে বিএনপি আছে সেখানে আক্রমণ চলছে, যেখানে জিয়াউর রহমানের সোলজার আছে সেখানে আক্রমণ চলছে, যেখানে জিয়াউর রহমান ছায়া আছে সেখানেই তারা আক্রমণ করছে। অর্থাৎ জিয়াউর রহমানের ছায়াকেও তারা ভয় পায়, বিএনপির নাম শুনলে তারা ভয় পায়। হেফাজত আন্দোলন করে গ্রেপ্তার হয় বিএনপি, অন্য দল আন্দোলন করে গ্রেপ্তার হয় বিএনপি, কোন সামাজিক সংগঠন কোনো অন্যায় কিছু করলে গ্রেপ্তার হয় বিএনপি। অর্থাৎ তার মূল টার্গেট হলো বিএনপি। বিএনপিকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের রাজনীতিকে চিরস্থায়ী বন্দোবস্ত করা যাবে। যে জন্যই 1-11 সৃষ্টি হয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে 1-11, এটা ছিল বিএনপিকে বিনাশ করার একটা চক্রান্ত, জাতীয়বাদী শক্তিকে বিনাশ করার চক্রান্ত, এবং সেই চক্রান্তের ফসল হিসেবেই তারেক রহমানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বেগম খালেদাকে বন্দী করা হয়েছে, বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, এবং লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে নির্যাতন ভোগ করতে হচ্ছে। অর্থাৎ এই দলটাকে একদম শেষ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে। আমরা মনে করি, আমি বেশি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের একটা চরম লকডাউন দরকার, 15 দিনের জন্য হলো একটা লকডাউন দরকার। এই কারণে কারফিউর মতো লকডাউন হতে হবে, যে কেউ বেরোতে পারবে না, যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে আপনারা থাকবেন। এই লকডাউনের মধ্য দিয়ে হলেও কিছুটা সংক্রমণ আমাদের কমে যাবে, এবং আমার বিশ্বাস যে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে যে আমাদের যে ভাইরাসের সূত্রপাত হয়েছে বলে অনেকে বলছেন, বা ব্রিটেন থেকে আগমন হচ্ছে যে ভাইরাসগুলো, অত্যন্ত শক্তিশালী ভাইরাস, 70% বেশি ক্ষমতা নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করছে। এই ভাইরাসগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে। একদিকে মেলা চালাবেন, একদিকে আপনি খেলা চালাবেন, একদিকে আপনি দোকান খুলে দিবেন, আর একদিকে আন্দোলন হলেই সবকিছু মেনে নিবেন, বাস চালাবেন, এভাবে তো চলতে পারে না। একটা হযবরল অবস্থা আজকে বর্তমান সরকারের মধ্যে। আমি মনে করি যে সবকিছু ছেড়ে দিয়ে বাংলাদেশে এখন লকডাউন করতে হবে, একদম চরম লকডাউনের মধ্যে দিয়ে বাংলাদেশে এই সংক্রমণ বৃদ্ধি করতে হবে। জি জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এক মিনিটে শেষ করতে যাচ্ছি যে লকডাউন ছাড়া কোনো বিকল্প নাই। লকডাউন মানে এই ধরনের লকডাউন না, সত্যিকারের অর্থে লকডাউন করতে হবে, এবং লকডাউনের মধ্য দিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সংক্রমণটাকে বন্ধ করতে হবে। এটি হলো আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজাবুদ্দুল্লাহ চৌধুরীকে। এখন আলোচনায় অংশ নেবেন, সময় আমাদের কাছে খুবই কম, 10টায় আমরা প্রোগ্রামটি শেষ করার চেষ্টা করছি। এখন আলোচনায় অংশ নেবেন বিএনপি যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য, ডাকসুর সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন। খোকন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার আমাদের সম্মানিত সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক এমপি, গণমানুষের নেতা, সকল আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকুমাল বড়ুয়া স্যার উপস্থিত আছেন। আমাদের আরেক শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজাবুদ্দুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন। আমার স্নেহাস্পদ অনুস্প্রতিম ছোট ভাই, ছাত্রদলের সোনালী ফসল, আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা আমাদের এবিএম মোশাররফ
ভাই সহ আমাদের সম্মানিত এখানে আমাদের মৌলানা শামীম সহ আমাদের এখানে ইমরানুল হক চাকলাদার ভাই সহ আমাদের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত প্রিয় ভাই বোনের, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংকীর্ণ, বক্তব্য প্রলম্বিত করার অবকাশ নাই। এখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমাদের শামসুজ্জামান দুদু ভাইয়ের এবং আমাদের স্যারের সারগর্ব বক্তব্য আমরা শুনবো, যেহেতু সময় অত্যন্ত কম আর অল্প কিছু সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আজকে শুধু একটু বলতে চাই, দেশ জাতীয় একটি চরম ক্রান্তিকাল সংকট অতিক্রম করছে। একদিকে এখন প্যান্ডামিক কোভিড-19 ভয়াবহ থাবা, এতে বিপর্যস্ত গোটা পৃথিবী। তার মধ্যে বাংলাদেশের একদিক হলো কোভিড-19 অবস্থা ভয়াবহ, আর সেকেন্ড থিং হলো এই সরকারের এই ফ্যাসিস্ট স্বৈরাচারী বিনা ভোটের সরকার দেশকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই দুই মিলে আজকে দেশের অবস্থা 12টা বাজতে চলেছে। আজকে দেশের যে অবস্থা, আজকে যে অবস্থাতে এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী এই অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটের সরকার, বিদনায় সরকার। যেই সরকার একটি অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা দেশকে এখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের নামে দেশকে আজকে তারা যেভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, আজকে দেশের আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানবাধিকার নাই, ভোটাধিকার নাই। তাই আজকে দেশের এই সরকার যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি না, তাই জনগণের কাছে তারা কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা নাই। তাই তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, দেশকে লুটপাট করে দেশের আজকের এই শাসন ব্যবস্থাকে, দেশের আজকে চেইন অফ কমান্ড আজকে ভেঙে পড়েছে। এবং প্রায় আজকে যে এই যে পুরো আশেপাশে দেশে যদি আমরা চিন্তা করি, যে আজকের খবর হলো সর্বোচ্চ মৃত্যু 74 জন আজকে মৃত্যুবরণ করেছে আজকে করোনা ভাইরাসে, এবং প্রায় 6000-এর উপরে আক্রান্ত হয়েছে। এই যে আজকে এই অবস্থার জন্য আমি মনে করি যে সম্পূর্ণ দায়ী এই অবৈধ সরকার, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। কারণ তারা একসময় বলেছেন যে গত বছর আমরা দেখেছিলাম 8ই মার্চ প্রথম যে আমাদের দেশে শনাক্ত হলো কোভিড ভাইরাস, তখন আমরা দেখেছিলাম, তখন তারা কিন্তু খুব আস্ফালন দেখিয়েছিলেন, বলছেন যে এটা করোনার থেকে শক্তিশালী তারা এই সরকার এবং এই সরকার প্রধান, তাই তারা এগুলো কোনো পড়ুয়া করেন না। এবং তারা দেখেছে কিভাবে তারা সেই বিমানবন্দরে বিদেশি আগমনকারী ব্যক্তিদেরকে সেখানে তারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশন এগুলো তারা করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমাদের দেশে আসার পরে সেটা যে ব্যক্তি বিকাশ ঘটেছে, সারা দেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, সেটা তারা সেখানে নিয়ন্ত্রণ করতে তারা পারেনি। সেই না পারার কারণে আজকে আমরা দেখেছি যে লকডাউন, আমাদের অপরিকল্পিত লকডাউনের কারণে এই তারা হজবরল একটি জগাখুচির অবস্থা তারা সৃষ্টি করেছে। এই সৃষ্টি করে আজকে ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষ, দিনমজুর, আজকে তাদের কথা চিন্তা না করে তারা যেভাবে আজকে লকডাউনের নামে আজকে তারা দেশের যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থা একটা হাস্যকর অবস্থা হয়েছে। এই যে সরকারের যে আজকে চেন অফ কমান্ড নেই, সরকারের মধ্যে যে দ্বৈত নীতি আজকে সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না। কারণ তারা সরকার তো হলো লুটপাট, তারা যেহেতু এটা একটু পরিকল্পিতভাবে তারা করতে পারেনি, লুটপাটই তাদের মূল উদ্দেশ্য। আজকে সেই লুটপাট করে আজকে স্বাস্থ্যখাতে যে বেহাল অবস্থা, সেটা বলতে গেলে এখানে ঘন্টার পর ঘন্টা বলেও শেষ হবে না। আপনার শাহেদ সাবরিনার কথা যে আমরা বলি, বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে লুটপাট হয়েছে, যে বেহাল অবস্থা দেখেছি আজকে বাংলাদেশে। আপনি দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে যে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স নেই, সেখানে আমাদের দুর্ভাগ্য যে আজকে দেখি রাস্তায় এক হসপিটাল থেকে আরেক হসপিটালে রুগী ছোটাছুটি করতে গিয়ে রাস্তায় রুগী ছটফট করে তারা মৃত্যুবরণ করছে। এই যে হৃদয় বিদারক দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, আজকে তারা সেই সঠিক পরিকল্পনার অভাবে এগুলো হচ্ছে। আর পাশাপাশি যে আমি একটু তুলনামূলকভাবে একটু বলতে চাই যে আপনাদের এই যে শ্রীলঙ্কা আমাদের যে পাশের একটি দেশ, সেখানে শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা অনেক কম, সেখানে লোক সংখ্যা মাত্র 2,14,93,690 জন, সংক্রামক মাত্র হয়েছে 690 জন সংক্রাম, এবং মৃত্যুবরণ করেছে 586 জন। এবং কম্বোডিয়ায় মৃত্যুর সংখ্যা আরো অনেক কম, মানে 10 জনের মতো। ভিয়েতনামে লোক সংখ্যা 9,73,579 জন, এবং আক্রান্ত হয়েছে 2,648 জন, এবং মৃত্যু মাত্র 35 জনের। এবং আমরা দেখেন থাইল্যান্ড, আমাদের একটি কাছের একটি দেশ, সেই দেশে আমরা দেখেছেন লোক সংখ্যা মাত্র 6,58,00,000 এবং আক্রান্ত হয়েছে 29,571 জন,
মাত্র তারা আক্রান্ত হয়েছে, মৃত্যু মাত্র 95 জন। তো সেখানে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তারা তাদের যে পরিকল্পিতভাবে তাদের যে বিমানবন্দরে বিদেশি যাত্রীকে তাদের ব্যাপারে নিয়ন্ত্রণ করা, সেখানে সেই এই করোনা ভাইরাসটা যেন ব্যাপকভাবে জনমানুষের মধ্যে যেন সংক্রামিত না হতে পারে, তারা যে মেজর নিয়েছে, তারা যে প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতি আমাদের দেশে ছিল না। এই কারণে তারা সেটা সফল হয়েছে। তা আমরা কেন আমাদের দেশে আজকে কেন প্রায় 9,000-এর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে? তো এই জবাব তো সরকারকে দিতে হবে এই সরকারের ব্যর্থতার কারণে। তাই আজকে এই সরকার শুধু দেখেছেন যে সুবর্ণ জয়ন্তীর নামে তারা এই যে মুজিব বর্ষের নামে তারা যে আস্ফালন করেছে, যে উল্লাস করেছে, সেই উল্লাস করে তারা সরকারি অর্থ ব্যয় করেছে আর লুটপাট করেছে। এই সরকারি যন্ত্র লুটপাট করে দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে। আপনারা জানেন যে কদিন আগে একটি দৈনিক পত্রিকায় একটা ব্যানার হেডলাইন দেখেছিলাম যে 29,000 কোটি টাকা মূলধন, 10টি ব্যাংকের 29,000 কোটি টাকা মূলধন ঘাটতি। একটি ব্যাংকের যদি 29,000 কোটি টাকা মূলধন ঘাটতি হয় এবং 10 বছরে বাংলাদেশ থেকে 31,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এটা এই খবর আর কি। যা মানি লন্ডারিং এ কত টাকা গিয়েছে, বিশেষ করে আপনার সুইস ব্যাংকে, আপনার সেই বেগম পাড়ায়, আপনার মালয়েশিয়ার সেকেন্ড হোম যে কত গেছে তা তো ইয়ত্তা নাই। আপনার রাশেদ খান মেনন, তাদের যে মহাজোটের নেতা, তিনি বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশে 9 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং এই দেশের মানুষ গত নির্বাচনে 2018 সালে 30 যে ডিসেম্বর যে নির্বাচিত হলো, সেই নির্বাচনে এই দেশের জনগণ ভোট দিতে পারেনি এবং তার দিনের ভোট রাতে হয়েছে, এটা তো স্বীকৃত। তাই এই যে একটি অবস্থা, এই অবস্থার মধ্যে কিন্তু আমাদেরকে এখন মানে দেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য, মানবাধিকার রক্ষার জন্য, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি দেশের পত্রিকায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পত্রিকা ফ্রিডম হাউসের প্রতিবেদন, যে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা একদম কম বাংলাদেশে। 110টি দেশের মধ্যে আংশিক স্বাধীন দেশগুলির মধ্যে তলানিতে বাংলাদেশের অবস্থান। কদিন আগে দেখেছি আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠানের মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্র রক্ষায় রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা। কয়েকদিন আগে পত্রিকা বেরোচ্ছে, আরো অনেক প্রতিবেদন দিন দিন বেরোচ্ছে। এই যে শুধু বহির্বিশ্বে বাংলাদেশের যে আজকে অবস্থা, আজকে যে গুম খুনের কথা বলা হচ্ছে, জাতিসংঘে আলোচনা হচ্ছে বাংলাদেশের খুন এবং গুম কি পরিমাণ হচ্ছে, তো সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রতিবেদন তারা দিয়েছে মানবাধিকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে। তো সেই অবস্থাতে এই সরকার শুধু তাদের দলীয় স্বার্থে তারা তাদের গায়ের জোরে এবং রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। তাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের 90-এর চেতনায়, আমাদের যে মুক্তিযুদ্ধের যে অর্জন ছিল, যে মুক্তিযুদ্ধের যে আমরা অর্জন করেছিলাম, যে ভোটের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার, আজকে কিছুই নাই। তাই মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের কাছে উজ্জীবিত হতে হবে। মুক্তিযুদ্ধের যে অর্জন ছিল সে অর্জনকে সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে। এইভাবে একটি দেশকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। সে এখন আমাদের দায়িত্ব, দেশে বিদেশে যেখানেই যে অবস্থায় আছি, যে কথাগুলি আমরা বলেছেন, একজন আমার যে মামুন শরীফ একটি কথা বলেছেন, আমাদের একজন এখানে আজকে আলোচক, যে বলেছেন এই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়, সে কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মাফিয়া, এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করতে পারছি না। আমরা জানেন যে স্বৈরাচারী এরশাদ সরকার একটি সামরিক জান্তা, সে কিন্তু 1982 সালে 24শে মার্চ একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দখল করার পরও দীর্ঘ 9 বছর আমাদের আন্দোলন করে এই স্বৈরাচারী সরকার পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আর আজকে আওয়ামী লীগ একটি বিশ্বহারামী একটি দল, একটি মানে কি বলা যায়, তারা কোনো সময় গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু গণতন্ত্রকে তারা লালন করে না, বিশ্বাস করে না। আর তা কদিন দেখেছেন যে আজকে সেই গণতন্ত্রকে তা না হলে তারা এই পর্যায়ে নিয়ে আসতো। গণতন্ত্রকে তারাই হত্যা করেছিল। 72 থেকে 75 পর্যন্ত ইতিহাস বলে আজকে রাত দিন শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। একদলীয় শাসন ব্যবস্থা তারাই কায়েম করেছিল। তাই আজকে এই সরকারের কাছে গণতন্ত্র আশা করা দুরূহ, মানে আমাদের এই আশা করা কোনো অর্থ হতে পারে না। কারণ আমাদের একমাত্র রাস্তা হলো যে আন্দোলন সংগ্রাম করে। আমরা যেমন আন্দোলন সংগ্রাম করে দেশের এরশাদের পতন ঘটিয়েছিলাম, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের নেতৃত্বে। আবার আসুন আমরা আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রীকে কারাগার থেকে মুক্ত করি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিদেশ থেকে ফেরত নিয়ে আসি এবং দেশের মানুষের জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিই। তাই জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা
করার জন্য আমাদের 90-এর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকার, এই গণবিচ্ছিন্ন সরকারকে উৎখাত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকের দিনে আমাদের প্রত্যাশা। তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন করে, লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব, সেই সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ। বিজয় আমাদের ইনশাআল্লাহ অবিসম্ভাবী। ধন্যবাদ খায়রুল কবির খোকন ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। নতুন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি সভাপতি সংগঠনের সভাপতি এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সভাপতি জনাব নাহিদুল কাদ সাহেল। এখন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। তারকে বক্তব্য রাখার জন্য আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি উপস্থাপক হুমায়ুন কবির ব্যাপারীকে ধন্যবাদ জানাই। বিষয়টি সমসাময়িক, খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বলছে দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই। যদি সকলের নাম উচ্চারণ করি তাহলে সময় অনেক বেশি লাগবে, সময়টা যেহেতু কম, সময়ের মূল্য বেশি। বিশেষ করে যারা আমরা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, তারা এই চিন্তায় যারা কাজ করি, এখানে থাকি না কেন, আমরা আজকে তারই অনুসারী হয়ে আমরা কিন্তু কথা বলছি। একটি কথা, একটি বাক্য সকলের জন্য। বাংলাদেশ যে আজকে খুবই করুণ অবস্থার মধ্যে আছি, মানবতা বলবো না, মানবতার একটা চরম বিপর্যয় এখানে আমরা বসবাস করছি। বাংলাদেশ নামক এই দেশটি এরকম হওয়ার কথা ছিল না। শুধু করোনা না, করোনা তো একটি ব্যাধি, হয়তো পৃথিবীকে আক্রান্ত করেছে, যে পৃথিবীর সর্ব জায়গায় এটা এখন বিস্তার লাভ করেছে, সকলকে ধ্বংস করতে চলেছে এবং সকলেই কিন্তু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। তার চেয়েও বেশি মনে হয় দেশের যে প্রশাসন, দেশের যে শাসন ব্যবস্থা, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের জন্য আমরা স্বাধীনতা করছিলাম, যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ, সকলকে একত্রিত করে একটি মাতৃভূমি স্বাধীন হবে, আমরা শান্তি। এই লোকে কিন্তু সকলেই কথা বলছে, তারা কথা বলছে, আমি শুনেছি, খুবই ভালো লাগছে আমি সকলকে দেখে। বিশেষ করে আমি তো নাম বলতে গেলে তো অনেক নাম আসবে, সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি নাম বলছি না, কিন্তু যারা বলেছেন আমার খুব ভালো লেগেছে। তাদের বোধের বিষয়, তাদের চিন্তার বিষয়গুলো তারা তুলে ধরেছে। তারা যেটাকে ধারণ করে লালন এই দলের জন্য, দেশের জন্য তারা সেইভাবে কথা বলেছেন। আমি একটি কথা বলতে চাই যে আপনারা জানেন সকলে, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1941 সম্ভবত 6 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট একটি কথা বলছেন যে আমার মনে হয় এখানে আমাদের সামনে সাহেব আছেন, তিনি আমার খুবই কাছের মানুষ, তিনি এখানে আছেন, আমি তাকে ভালোবাসি, এই জন্যই তার কথাগুলো আমার খুব ভালো লাগে। অনেক কথা আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে দাঁড়াই, পথের মধ্যে রাস্তায় একসঙ্গে দাঁড়াই। খায়রুল কবির খোকন আমার খুব প্রিয়, আবার ওই যে মোশাররফ আছে, মোশাররফ, একটা বিশ্ববিদ্যালয়ে আমরা বড় হয়েছি বিভিন্ন ভাবে, আমি শিক্ষক, একটা ছাত্র। যাই হোক, আমাদের বিশেষ করে আজকে আমাদের দুদু সাহেবকে দেখে আমার খুব ভালো লাগছে, আর দেশ থেকে যারা আছে এখানে আমি সবাইকে আমি খুব ভালো লাগছে। তো তিনি পৃথিবীর মানুষের জন্য কিন্তু 4টি মৌলিক অধিকারের কথা বলছেন। 1941 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, সেখানে কিন্তু একটা কথা ছিল, দেখেন সেদিনে একটা কথা ছিল, পৃথিবীর মানুষের জন্য কথা বলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভয় এবং ক্ষুধার নিবৃত্তি করা, এই 4টি মৌলিক বিষয় ছিল। এখন না, 1941 সালে যুদ্ধের সময়। কিন্তু আজকে আমরা যে আমাদেরও কিন্তু মৌলিক এখানে শর্ত ছিল,
মৌলিক বিষয় ছিল যে আমরা এখানে যারা বসবাস করব, এই দেশে বসবাস করব, সকলের স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, আমরা লেখার অধিকার থাকবে, চিন্তার অধিকার থাকবে, মত বিনিময়ের, মত প্রকাশের অধিকার থাকবে। এগুলো হচ্ছে মানুষের একবারে মূল সত্তা। যেমন আমি শিক্ষক, আমি যদি আমার মতের মতো করে আমার চিন্তার বিষয়গুলো যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে তো মৌলিকতা আসবে না। কারণ সকলে যদি একই চিন্তার মানুষ হয়, একই চিন্তায় তার লেখনী চালায়, তাহলে তার ভিন্নতা আসবে না, তার ভিন্নতার পরিবেশ সৃষ্টি হবে না। এবং চিন্তার যে ভিন্নতা থাকে, মৌলিকতা থাকে, সেটা কিন্তু কখনো পাওয়া যাবে না। আজকে সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে আমরা যারা বসবাস করি, আমাদের স্বাধীনতার উপলব্ধিটা, মূল্যবোধটা আমাদের কাছে খুবই মূল্যবান মনে হয়। কারণ যেটা মূল্যবোধ শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বলা হয়েছে এখানে, আজকে আমরা কিভাবে আছি বাংলাদেশের রাজনীতি, এবং আজকে যে করোনা কালে আমাদের বাংলাদেশ সাম্প্রতিক রাজনীতি বিষয়গুলো নিয়ে, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তো অনেকে অনেক কথা বলে, আমিও বলছি, আপনারাও বলছেন, সকলে সবসময় কথা বলে। কিন্তু একটি জায়গায় আমাদেরকে যেতে হবে, বর্তমান সরকারের যে কতগুলো কৌশল, এগুলো খুবই কিন্তু আমার মনে হয় তারা খুবই ধীর গতিতে, অত্যন্ত মানে কি বলবো, মানে কৌশলগত দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এগুলোকে ভেদ করা, এগুলোকে ভেদ করে আমাদের অতিক্রম করে এদেরকে যাওয়া, এই কৌশল বোধহয় আমাদের বিএনপির মধ্যে সেটা আমরা এখনো ধারণ করতে পারি না। কারণ এটা কুটো কৌশল, স্বচ্ছতা নাই। যেখানে ন্যায় বিচার এবং স্বচ্ছতা নেই, সেখানে কিন্তু দেশ কখনো টিকে থাকতে পারে না। এবং দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিন্তু স্বচ্ছতা, ন্যায় বিচার, গণতান্ত্রিক অধিকার, মানুষের, জনগণের যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এবং তাদের বাঁচার স্বাধীনতা, এবং সেখানে বের হওয়ার স্বাধীনতা, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা, বিভিন্ন ব্যাপারে আমরা আজকে কিন্তু এখানে প্রতিবন্ধী হয়ে আছি, আমরা এখানে সেইভাবে বাস করছি। এই জন্যই আমার মনে হয় বাংলাদেশের আজকে যদি আমি কথা বলি, আমার কথা তো সেভাবে যাবে না। আমরা যদি মনে করি আমাদের মধ্যে কিন্তু বিষয়গুলো এখনো সেইভাবে উপলব্ধিতে আনা হয়নি। আমরা হয়তো বড় দল, আমরা বিশাল আমাদের শক্তি, যার ফলে এত কিছু হওয়ার পরেও আজকে 13 বছর চলছে, এত নির্যাতন নিপীড়ন চলছে আমাদের দলের উপর। আমি তো মনে করি যে আমাদের নেতা কর্মীরা কিভাবে বেঁচে আছে, এত মামলা তাদের উপর, বাসায় থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, এত নির্যাতন, এত নিষ্ঠুরতা, এরপরে যে তারা দলের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করে, দলের জন্য তারা যে প্রাণ দিচ্ছে, এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি বলে মনে করি। এই চেতনাকে ধারণ করে যদি আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে যারা বিশিষ্ট জন, যারা উচ্চতম পর্যায়ে আছি, এবং বিভিন্ন পদ নিয়ে আমরা যারা আছি এবং কৌশল নির্ধারণ করি, যারা দলের মধ্যে বিশেষ করে শামসুজ্জামান দুদু সাহেব, আমাদের খোকন সাহেব, আমাদের যারা আছে এবিএ মোশাররফ সহ, বিদেশে তো যারা আছে বিদেশে থাকে, কিন্তু দেশের জন্য আমাদের করণীয় কিন্তু অনেক আছে বলে আমি মনে করি। সেই জায়গার মধ্যে আমরা কিন্তু, আমার মনে হয় যে সেই জায়গায় এখন আমরা যেতে পারিনি। এটা হচ্ছে আমি দুর্বলতা মনে করি। আমাদের মধ্যেও কিন্তু ভিন্নতার তৈরি হয়েছে, মতের ভিন্নতা, এবং আমাদের জিঘাংসা, পরায়ণতা, একে অপরকে হিংসার পরায়ণতা, এবং এইসব বিষয়গুলো কিন্তু সরকারের কাছে বোধহয় আমার মনে হয় তারা অন্যভাবে নিচ্ছে। এই জন্য আমাদের সবচেয়ে এখানে প্রয়োজন যে আমাদের একতা, এবং আমাদের যদি সংহতি প্রকাশ করতে পারি, একে অপরের প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারি, এবং মতের মধ্যে আমরা সকলে আসতে পারি। কারণ আমাদের এত বড় শক্তি, যে জাতীয়তাবাদী দল শক্তি, এই শক্তি যে যেমন 1978 সালে আসার পরে আমাদের শহীদ জিয়াউর রহমান, আমি তো আশ্চর্য হয়ে যাই, তিনি তো সেনা শিবিরে ছিলেন, পাকিস্তানের সেনা শিবিরে তিনি ছিলেন, তিনি তো কখনো রাজনীতির কখনো গন্ধ শোনেননি, রাজনীতি গন্ধ পাননি, রাজনীতি কি জিনিস তিনি সেভাবে শিক্ষাও পাননি, তার হাতে করিও হয়নি। কিন্তু তারপরেও যে এত বড় দল তিনি 3-4 বছরের মধ্যে কিভাবে যে একটা জিনিসকে দিয়ে গেলেন তিনি আমাদের হাতে, জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী চেতনা এবং জাতীয়তাবাদ, যেখানে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করে, এটা একত্রিত করে মানে একটি ছায়ার মধ্যে এনে, একটি ছত্রের মধ্যে ধারণ করে, কোনো ভেদাভেদ না, কোনো বর্ণ বৈষম্য না, কোনো ধর্ম বৈষম্য না, কোনো জাতি মানে বৈষম্য না, কে চাকমা, কে মারমা, কে বুদ্ধিস্ট, কে হিন্দু, কে মুসলিম, এই দেশে বসবাস করে সকলের জন্য এটি সুখময় এমন একটা সুন্দর একটি আমব্রেলা তৈরি করলো, যেটা জাতীয়তাবাদ চেতনা। আমার মনে হয় এই জায়গায় যদি আমরা সকলে চলে যাই,
আজকে এই জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে এই যে আজকে এই সংকট চলছে, এই সংকট থেকে যদি আমরা মোকাবেলা করতে পারি, সকলে একটি মাত্র স্লোগান থাকবে। আমাদের আমাদের নেতা হয়তো বাইরে আছে, লন্ডনে আছে, কিন্তু উনার একটি মাত্র শব্দ যদি আমরা উচ্চারণ এখানে করতে পারি, একই শব্দে আমরা রাজপথে নামতে পারি। আমরা যে কোনো সময় আমরা যা করি, প্রতিবাদ আন্দোলন বলি, আমরা প্রতিরোধ বলি, আমরা যদি একইভাবে যদি আমরা সকলেই করতে পারি, আমার মনে হয় আমাদের পরিবর্তনটা সকলেই আসবে এবং সহজেই এটা আমাদের লাভ করা সম্ভব হবে। আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না, এবং শান্তিবাদী যারা আছে, আমি তো শান্তির কথা বলছি, যদি কিছু মানবতার কথা বলি, আজকে কিন্তু মানবতা এখানে কিন্তু ভুলন্তি, এখানে শান্তিও আসবে না, মানবতা দিয়েও কিছু হবে না আমার মনে হয়। কারণ এগুলো এখন হয়তো নিছক কতগুলো শব্দ তৈরি হয়ে গেছে, কিন্তু আজকে এই জনগণকে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের সকলে এক কাতারে দাঁড়িয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তি যারা আছে, যে স্তরে আছে, যেই পাশে আছে, সকলকে একত্রিত করে আমার মনে হয় আমাদের মহাসচিব মহোদয় আছেন এবং স্ট্যান্ডিং কমিটি যারা আছেন এবং ভাইস চেয়ারম্যান মহোদয় যারা আছেন এবং বিভিন্ন পর্যায়ে যারা নেতা কর্মীরা আছেন, সকলে যদি আমার মনে হয় একটি স্লোগানে আবদ্ধ হই, আমাদের দেশ আমাদের, এই দেশের শক্তি আমাদের আনতে হবে এবং এই দেশকে আমাদের ম্যাডামকে মুক্ত করতে হবে, এই বলে আমার মনে সকলে যদি একত্রিত ভাবে আমরা কাজ করি, তাহলে দেশের ধন্যবাদ ডক্টর এবং সুকুমার করোনার বড়ুয়া এই যে স্যারকে। হবে এবং করোনার এই ভয়াবহ তা আমাদের কাছ থেকে চলে যাবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, সবাই বলছে এই কথাটা, লকডাউন সময় বলতে আমরা খুব কি কম, বুঝি? একটু না, শেষ করতে লকডাউন হবে বলতে স্যার। হ্যাঁ, শোনো, শেষ করতে হবে। লকডাউন বলতে আমরা কি বুঝি? লকডাউন বলতে কিন্তু সবকিছু লন্ডনে চলতে, অন্যান্য দেশে যেগুলো চলে, কিন্তু আমাদের দেশে লকডাউন বলতে তো আমরা সকলেই কিন্তু সাধারণভাবে জীবনযাপন করছি। এটা তো লকডাউন হতে পারে না, গাড়ি ঘোড়া চলছে, বাজারে যাচ্ছি, সবকিছু খোলা, সাধারণ জীবনযাপনের মতো। এই জন্য আমার মনে হয় করোনাটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুকমল বড়ুয়া স্যারকে। এখন আমাদের সম্মানিত প্রধান অতিথি দুদু ভাইয়ের আগে আমার মনে হয় দুদু ভাই যদি বলেন সভাপতিকে একটু দিয়ে দেই সংক্ষেপে। সভাপতির আলোচনা, সভাপতির বক্তব্য রাখবেন এখন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার প্রেসিডেন্ট এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নাহিদুল খান সাহেল। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, আজকের এই সুন্দর একটি সময় উপযোগী বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে উপস্থিত সবাইকে, বিশেষভাবে আমাদের জনাব শামসুজ্জামান দুদু ভাই, ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল, আমাদের জনাব সম্মানিত খায়রুল কবির খোকন ভাই, যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি, এককালের তুখ্য ছাত্র নেতা, আমাদের অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া, উপদেষ্টা চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া, আমাদের জনাব রেজাবুদ্দৌলা সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, জনাব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটি, অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান, জনাব আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের অতি প্রিয় ইমরানুল হক চাকলাদার, আহ্বায়ক বিএনপি ফ্লোরিডা যুক্তরাষ্ট্র, মামুন শরীফ, সাধারণ সম্পাদক বিএনপি জর্জিয়া, এবং মোহাম্মদ আলী লোদি। আমাদের রয়েছেন জনাব মাওলানা শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ওলামা দল, এবং আমাদের মোহাম্মদ আলী লোদি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপি জর্জিয়া, এবং ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক বিএনপি জর্জিয়া। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি জানি না আমার সময় কতটুকু আছে, সেটা আমাদের সঞ্চালক সাহেব বলতে পারবেন, বা দু একটি, অনেকে গুরুত্বপূর্ণ সব কথাই বলেছেন, আমার বিশেষ কিছু বলার নাই, তারপর দু একটি পয়েন্ট আমি বলতে চাই। সেটি হলো যে আজকের যে আলোচনাটা সাম্প্রতিক রাজনীতি ও করোনাকালীন বাংলাদেশ। তো করোনাকালীন বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই। রাজনীতি সম্পর্কে সবাই বিস্তারিত বলেছেন এবং আমরা জানি কি হচ্ছে বাংলাদেশে। করোনাকালীন গত বছর যখন নাকি করোনা বিস্তার শুরু হলো চীনের একটি প্রদেশ, উহান প্রদেশ থেকে, যেখানে একটি ল্যাবরেটরিতে এই ভাইরাল এজেন্ট নিয়ে তারা গবেষণা করে, যেটার সাথে যুক্তরাষ্ট্র জড়িত,
যুক্তরাষ্ট্র নিজেদের দেশে এসব করে না, তারা বাইরের রাষ্ট্রগুলোতে করে থাকে এই সমস্ত ডেঞ্জারাস রিসার্চ এবং ডেভেলপমেন্ট গুলা। এবং সেখান থেকেই এই করোনাটা ওখান থেকে ল্যাব থেকে সংক্রামিত হয়েছে বলে বিশ্বাস, যদিও বলা হয়েছিল যে এটা কোনো অ্যানিম্যাল মার্কেট থেকে হয়েছে। সেই সংক্রমণের প্রাথমিক পর্যায়ে যেটা নাকি গত ডিসেম্বর মাসে 2020 সালের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এটি ছড়িয়ে পড়ে ধীরে ধীরে বিশ্বব্যাপী। এবং তখন সবচেয়ে যে বিষয়টি উল্লেখ করার মতো, আমাদের বাংলাদেশে তখন চলছিল একটি মুজিব বর্ষ উদযাপনের তোড়জোড়, সাজসজ্জা। মার্চ মাসের 12 তারিখে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই করোনাকে একটি বিশ্বব্যাপী মহামারী হিসাবে ঘোষণা করে মার্চের 12 তারিখে। এবং আমরা জানি যে মুজিবুর রহমানের জন্মদিবস পালন করার জন্য সরকার প্রস্তুত ছিল 17 তারিখে, এবং তারা এটাকে কোনো আমলেই নেননি যেন ওই একজন মৃত ব্যক্তির জন্মদিবস পালন করার জন্য কোনো রকম সমস্যা না হয়। আমি এই বিষয়ে একটু বলতে চাই, সেটা হলো যে আমরা যতটুকু জানি যে একজন জীবিত মানুষ যখন যত বছরই তার বয়স হোক না কেন, বা একজন বিখ্যাত মানুষ বা একজন রাষ্ট্রনায়ক বা একজন নেতার জন্ম বার্ষিকী আমরা পালন করি যখন একজন মানুষ জীবিত থাকে। সাধারণত মৃত্যু বার্ষিকী পালন করা হয় ওনার মৃত্যু হওয়ার পরে। কিন্তু এক্ষেত্রে আমরা জিনিসটা উল্টাভাবে দেখেছি, একজন দীর্ঘকাল আগে একজন মারা যাওয়া একজন মানুষের জন্মবার্ষিকী পালন করা, সেটা অত্যন্ত একটা অড একটা বিষয়। আর আমরা জানি যে করোনা যখন নাকি প্রথম দিকে বিস্তার লাভ করছিল বাংলাদেশে, তখন বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সিনিয়র নেতাগণ কি ধরনের আপনার অত্যন্ত জ্ঞান বহির্ভূত ভাবে তারা মন্তব্য করেছে। যেমন আমাদের খোকন ভাই বলে গেলেন যে একজন নেতা বলেছেন যে আমরা করোনার চেয়ে বেশি শক্তিশালী, অন্য নেতা বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে করোনাকে আমরা প্রতিহত করছি, বা অন্য আরেকজন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী যে আমরা আমেরিকা ব্রিটেনের চাইতে বেশি মনিটরিং সিস্টেম এবং এয়ারপোর্টে আমাদের বেশি ব্যবস্থা রয়েছে করোনাকে প্রতিহত করার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাট যেটা কি হয়েছে, যেটা আমাদের যে সরকারি উদাসীনতা এবং অব্যবস্থাপনা, সেটা আমাদের মানুষের মধ্যে হতাশায় পরিণত হয়েছে বাংলাদেশে। এবং সর্বোপরি করোনাকালীন সময় যে উদ্দীপনার জন্য বা মানুষকে রিলিফের জন্য যে সমস্ত তহবিল বরাদ্দ করা হয়েছিল সরকারি পর্যায়ে, সেটা আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে, খবরের কাগজে, নিউজে, যে সেটার সিংহভাগই আত্মসাৎ হয়েছে এই বর্তমান সরকার দলীয় নেতা কর্মীদের দ্বারা। এবং সরকারিভাবে যেই ডিপার্টমেন্টাল ভাবে যেই বরাদ্দ করা হয়েছিল তহবিল, সেই বরাদ্দগুলা ভুয়া মাস্ক এবং নিম্ন কোয়ালিটি জিনিসপত্র দিয়ে সেগুলা মানুষকে আরো মানে খারাপ দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যেটা নাকি আমি মনে করি যে মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল। যদিও এই সরকার মানবতার বিরুদ্ধে অপরাধ ক্রমাগতই করে যাচ্ছে এবং সেটা আপনারা সবাই জানেন। তো আমি আর করোনা বিষয়ে আমি আর কিছু বলবো না। আমি যেটাকে বলতে চাই যে বর্তমান সরকারের বর্তমান রাজনীতি বর্তমান সরকারের যেটা নাকি হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো রাজনৈতিক অবক্ষয়ের শেষ পর্যায়ে আমরা রয়েছি। এবং যে কোনো একটা জিনিসের একটা শেষ পর্যায়ের থেকে আবার নতুন জিনিস শুরু হয়। একটি গাছ বড় হয়ে গেলে সেটা মরে যায়, আবার নতুন গাছ শুরু হয়। এবং বনেও যদি অনেক গাছ বেশি হয়ে যায়, সেখানে দাবানল হয়, দাবানলের পরে সেখানে আবার নতুন বন শুরু হয়। আমাদের বর্তমান রাজনৈতিক অবক্ষয়ের শেষ পর্যায়ে সেটা শুরু হয়েছে বহু আগে, আমরা জানি। আমি সে বিষয়ে ইতিহাসের ঘাটাঘাটি আমি করব না আজকে। কিন্তু আমাদের যারা নাকি রাজনীতি করে আজকের সরকার দলীয়, এমনকি আমরা আমাদের নিজ দলীয় ক্ষেত্রেও বলবো যে এখানে তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো পদ পদবি, একটি হলো দায়িত্ব এবং একটি হলো ক্ষমতা। এই তিনটি জিনিসকে সমন্বয় করতে হবে, কোনটা আগে কোনটা পরে। আমাদের এখন বর্তমান সরকার ব্যবস্থাতে আমরা ক্ষমতাকেই মুখ্যভাবে আমরা দেখি যে তারা ব্যবহার করছে, এবং এই ক্ষমতাকে ব্যবহার করে তারা, এবং বর্তমান সরকার বিশেষভাবে আমি বলবো যে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিটলারি স্টাইলে দেশ চালাচ্ছে। হিটলার এবং তার সহযোগী গোয়েবলস, এই দুজনের ফিলোসফিতে তারা দেশ চালাচ্ছে। হিটলার বলেছিল যে মানুষকে এত খারাপ অবস্থার মধ্যে রাখো যে তারা বেঁচে থাকাটা তাদের প্রাপ্তি মনে করবে,
যেটা নাকি বাংলাদেশে আজকে আমরা দেখতে পাই। গোয়েবলস বলেছিল যে একটি মিথ্যাকে তোমরা 1000 বার বলো, এটা সত্যে পরিণত হবে, যেটার প্রতিফলন আজকে বাংলাদেশে হচ্ছে। তো যাই হোক, আজকে আমি শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের প্র্যাকটিসটা শুরু করতে হবে ফ্রম সেলফ, ব্যক্তি পর্যায়ের প্র্যাকটিসের থেকেই আস্তে আস্তে এটা প্রসারিত হবে। এবং যেটা নাকি বলে যে মানুষ নেতা এবং নেতৃত্বকে অনুসরণ করে বিভিন্নভাবে, এবং নেতা যখন একটা কথা বলে, আমরা যে একটা ওয়ার্ড ব্যবহার করি যে ওয়ার্ড হ্যাজ ইজ কনসিকুয়েন্স, যখন একটি শীর্ষ পর্যায়ের নেতা একটি কথা শব্দ ব্যবহার করে সেটা প্রতিফলিত এবং সেটা অনুসরণ এবং অনুকরণ করা হয় নেতৃবৃন্দের চেইন অফ কমান্ড ডাউন দ্য রোড। কারণ শীর্ষ পর্যায়ের নেতাকে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এবং আমাদেরকে সেই প্র্যাকটিসগুলো করতে হবে। এবং বর্তমান সরকারকে আমার বলার কোনো অধিকার নাই তারা কি করবে না করবে, শুধু আমরা দাবি জানাতে পারি। সর্বশেষে আমি বলতে চাই যে ইসলামকে, ধর্মকে বর্তমান সরকার ব্যবহার করছে তাদের নিজ কাজের জন্য, এবং এই জিনিসগুলোও আমাদের বুঝতে হবে এবং আমাদের এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন আমরা সবাই, আমাদের সবসময় আমি বলে থাকি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদের এক দফা আন্দোলনের ছাড়া কোনো উপায় নাই, আমরা সেই আন্দোলন করি এবং আমরা আমাদের যে কর্মক্ষেত্রে, স্ব কর্মক্ষেত্রে আমরা আমাদের নিজ দায় দায়িত্ব যেটার প্রতিফলন ঘটাই, যেটা নাকি মানুষের মধ্যে প্রতিফলিত হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য, এবং হয়তো আমি বেশি কিছু বলে ফেলেছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আলোচনায় অংশ নিচ্ছেন আজকের এই বাদশাল আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, জননেতা জনাব শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যায়? জি দুদু ভাই, শোনা যায়। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নাইদুল খান সাইল সাহেব এখানে আলোচক হিসাবে উপস্থিত আছেন এবং আলোচনা করেছেন বিজ্ঞ আলোচক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। এখানে ডাকসুর সাবেক জিএস বিএনপির নেতা মহাসচিব খায়রুল কবির খোকন, রেজাউদ্দৌলা চৌধুরী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আর বিএনপির তরুণতম নেতা, একসময় ছাত্র নেতা ABM মোশাররফ হোসেন, এবং দেশে বিদেশে যেসব আলোচক বৃন্দ মধ্যে আলোচনা করেছেন এবং যারা আমাদের এই আলোচনা শুনছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক রাজনীতি ও করোনাকালীন বাংলাদেশ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনীতি আলোচনা করতে গেলে এবং করোনা নিয়ে সাম্প্রতিক বাংলাদেশের যে অবস্থা, বেশ একটা বড় সময় দরকার হয় বিশ্লেষণমূলক আলোচনা। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই জিয়া রহমানকে অনুসরণ করার চেষ্টা করি। তার ভিতরে একটি হচ্ছে তার যে সময় জ্ঞানটা ছিল, সেটা আমার কাছে মনে হয় ওই যে প্রচলিত যে কথা আছে, সময় 1 ফোর, অসময় 10 ফোর। আপনি যেমন আজকে বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই স্বীকার করতে পারে না শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। শহীদ জিয়া রহমান বুঝতে পেরেছিলেন যে এই সময় কি কাজটা অনেক রাজনীতিবিদ, তরুণ, মধ্যবয়সের ব্যক্তিত্ব তাকে সহযোগিতা করছে, কিন্তু তিনি সময়কে ব্যবহার করেছেন। আমি যখনই আলোচনায় আমাকে গেস্ট করতে চাই, আমি অনুরোধ করি যে আমার এই সময় পর্যন্ত থাকবো। আর এখন তো অনেকটা আলোচনার চালকের আসনে থাকা যায়, স্টুডিওতে না গেলে যে অফ হয়ে গেলে হয়,
আমার আর সময় নেই, অফ হয়ে গেলাম। আমার এক ফ্রান্সের বিএনপির এক নেতা আমাকে বলেছিল, দিদি ভাই অমুক দিন সম্ভবত 4 থেকে 5 ঘন্টা ধরে আলোচনা চলতে পারে, তা আপনি এর ভিতরে মাঝে মাঝে এসে যদি ঘুমায় নিতে চান ঘুমায় নিয়ে, খেয়ে নিতে চান খেয়ে নিয়ে, অফ হয়ে গিয়ে আবার আপনি চলে আসবেন। তো সত্যি সেদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা আলোচনা চলেছিল, আমি যেটা লক্ষ্য করেছি। ভার্চুয়াল আলোচনায় পরস্পরের দেশে বিদেশে, এই যে জর্জিয়ার বন্ধু, বোস্টনের বন্ধু, লন্ডনের বন্ধু, ফ্রান্সের বন্ধু, সবার সঙ্গে দেখা হয়ে যায়, কথা হয়। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতি কতটা করছে। দলের মধ্যে সমালোচনা এবং আত্মসমালোচনার সুযোগ যদি আমরা ওপেন করতে পারি, তাহলে আমরা ত্রুটিটা ধরতে পারবো, আমাদের দুর্বলতাটাকে আমরা বুঝতে পারবো ব্যক্তির এবং সংগঠন, তাহলে আমরা সেগুলো সংশোধন করে নিয়ে সামনে এগোতে পারি। কিন্তু এখন ব্যক্তি, সংগঠন, রাজনীতি যারা সমালোচনা করি, যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু তার জন্য বিপদ আছে। সেই জন্য সত্যটা বলা খুব কঠিন। বিরোধী দলে সরকারের তো বিরুদ্ধে বললে আপনি এটা রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন, নিজের পক্ষে একটি ডিজিটাল মামলা খাবেন। তো আপনি যেদিকেই যান সেই দিকে রাজনীতি করার কোন সামান্যতম সুযোগটা বাংলাদেশে আপাতত নাই, এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয়। তো আমি একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের, মাঝে মাঝে মনে করি অনেক বয়স হতে হয়েছে রেজাউদ্দৌলা চৌধুরী বা সুকুমার বড়ুয়া বা আমাদের সময় যারা আমরা ছাত্ররা, অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, তো শুরু করেছিলাম, তো তারা আমরা একটা পরিণত বয়সের দিকে এসেছি। এখন তরুণদের জায়গা করে নিচে সরে যাওয়া যায় কিনা, পরে আবার মনে হচ্ছে যদি সরে যায় তাহলে অনেকে বলবে এই দেখেন না বিপদে ফেলেছে, সব চলে গেল। কিন্তু বাংলাদেশের রাজনীতি করার সুযোগটা কোথায়? পার্লামেন্টে 80 থেকে 85% এখন ব্যবসায়। যে কোনো রাজনৈতিক দলে নেতৃত্বের বড় অংশটা হচ্ছে 80 থেকে 90% হচ্ছে অর্থকেন্দ্রিক। আপনি যেভাবে বলেন, যদি এই ফ্যাসিবাদী শক্তিকে আপনার মোকাবেলা করতে হয়, আপনি রাজনৈতিক নেতৃত্ব, আমি রাজনৈতিক আলোচনার কারণে কিন্তু বলছি, বিষয়টি একটু মনে রেখে, তাহলে আপনাকে রাজনীতিটাকে উঠতে তুলে ধরতে হবে, রাজনৈতিক নেতৃত্বটাকে। এই যে মুশারফ বা খায়রুল কবির খোকন, এখনো তাদেরকে আমরা ছাত্র রাজনীতি বলে মনে করছি। তাদেরকে বিএনপির যদি বয়স হিসাবে তুলে ধরি, তাহলে আমাদের প্রেসিডেন্টের যে বয়সে তিনি বিদায় নিয়েছিলেন, যেমন তারেক রহমান সাহেব, এখন কত বয়স? এটা জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু যেমন বেগম খালেদা জিয়া যখন বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছিলেন, তার বয়স কত ছিল? 35 বছর। তো 35 বছরে এখন ছাত্র রাজনীতি শেষ হয় না। তো সেই কারণে আমরা কোথায় যেন একটা জায়গায় আটকে গেছি। সেদিন এক জায়গায় আলোচনা হচ্ছিল যে ছাত্র রাজনীতি এবং শ্রমিক রাজনীতি যদি সেইভাবে আমরা দাঁড় করাতে না পারি, তাহলে বোধহয় কিছু হবে। দাঁড় করানো যায় না। ছাত্রদের স্বপ্ন দেখতে হবে, শ্রমিকদের স্বপ্ন দেখতে হবে। দাঁড় করানো যায়, আমাদেরকে কেউ কি দাঁড় করাইছিল নাকি? এটা আমার কাছে মনে হয়। আমরা মারধর খাইছি, এই যে রেজাউদ্দৌলা চৌধুরী, এই যে খোকন, এই যে আমাদের মুশারফ। আমার তো ধারণা আমাদের হাজারটা ভুল ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু এখন সবকিছু যেন ইউনিয়ন কমিটিও আমাকে করতে হবে, পৌর কমিটিও আমার করতে হবে, কলেজ কমিটিও আমার করতে হবে। সব কমিটির ভিতরে আমি নেতা যেহেতু আমাকে করতে হবে। তাহলে পরে পৌর কমিটির নেতারা কি করবে? আজকে রাজনীতিটা আমার কাছে মনে হয়েছে তাদের হাতে ছাড়তে হবে, যে ঘরে থাকে, যে রাজপথে থাকে, যে জেলে থাকে, যে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, তাকে নিয়ে আমি রাজনীতি কতটা এগোতে পারবো, এটা একটু আমার সন্দেহ আছে। ছাত্র রাজনীতিতে এখন আসা মাত্র স্বপ্ন দেখে তারা
এর বাইরে তাদের আর পৌর, উপজেলা, ইউনিয়ন এসব মাথায় নাই, একেবারে সরাসরি তারা সংসদ নির্বাচন। আমি বলি যে 71 এবং 2021 এই 50 বছরে আমরা কি এগোইছি না পিছাইছি? আমার ধারণা আমরা খুব বেশি এগোই নাই, পিছাইনি, একই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে একটা ছবি দেখছিলাম, আমি জানি না আপনারা ওই ছবিটা দেখছেন কিনা, সেটা হচ্ছে সিলেটের এক থানায় মেশিন গান ফিট করছে, মেশিন গান। এটা আপনারা দেখছেন কিনা? 71 মুক্তিযুদ্ধের সময় আমার অনেক ছবি যদি আপনি বের করেন, তখন থানাগুলোতে পাকিস্তানিরা মেশিন গান ফিট করেছিল যে মুক্তিযোদ্ধারা কখন অ্যাটাক করে বসে। এখন কি 71 সালেই আছি আমরা অনেক, কিন্তু আজকে সাহেব করেছেন ডক্টর, মানুষ অনেক বিদ্বান, অনেক শিক্ষিত, উনি বলছেন এখন কি রাবার বুলেট দিয়ে কাজ না হলে পরে সরাসরি বুলেট ব্যবহার করতে হবে। আমি জানি যে ব্রিটিশ আমলেও ফায়ার করতে হলে পরে একটা ম্যাজিস্ট্রেট থাকতে হবে। এখন কি এটা ম্যাজিস্ট্রেটের দরকার হয় নাকি, নাকি সে আইন বাদ গেছে, আমি জানি না ঠিক। আমরা কি ব্রিটিশ আমলেই আছি, নাকি পাকিস্তান আমলে আছি, নাকি বাংলাদেশ আমলে আছি? বাংলাদেশের রাজনীতিটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি অতিক্রম করছে, বললেন না? সাহস বেগম খালেদা জিয়া, জিয়া রহমান রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, এবং একজন তো এখনো পর্যন্ত জেল খাটছে। আপনাকে ছোট করে দেখলে হবে না, তার আলোচনাটাই আমরা করছি না। সাহস কাকে বলে? বেগম খালেদা জিয়া, তাকে যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে পরে আপনার এই সরকার, এই সরকারের আচার আচরণ বিএনপি প্রধান প্রতিপক্ষ, আমাদের তারেক রহমান সাহেব প্রধান প্রতিপক্ষ। এই জন্য সংগঠিত এটা রাজনীতির বিষয়। আর করোনা আমার কাছে মনে হয়েছে যে এই সরকার যা করোনা সেভাবে তারা মোকাবেলা করছে। তার তো জনগণের সরকার না, দেশের মানুষের সরকার না, ভোটের সরকার না। সেই জন্য মানুষের প্রতি তাদের যে দরদ, 2 বছর বা 2.5 বছর পর আবার ইলেকশন হবে, মানুষ থাকলে কি না থাকলে তাদের তো ভোটের দরকার নাই। দায়িত্ব জ্ঞানহীন একটি সরকার যে কাজগুলো করে সেই ক্ষেত্রে ভূমিকাটাই বিএনপি কি মানুষের কাছে, আমরা কি মানুষের কাছে যেতে পারছি, সচেতনতার পাশে গিয়ে দাঁড়াতে পারছি? এইগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। শুধু অর্থ দেওয়া না, মানুষকে সাহস দেওয়া, মানুষকে রক্ষা করার পথ দেখানো, এটাও একটা রাজনৈতিক দলের জন্য অনেক বড় কিছু। সেই জন্য আমি আর বেশি সময় আপনাদের দিব না। আজকে এই যে আলোচনা আপনারা করেছেন, এই আলোচনার মধ্যে যারা বিভিন্নভাবে শুনছে বিভিন্ন জায়গাতে, শুধু এতটুকু বলি, আমাদের মুখোমুখি হওয়া ছাড়া সরকারের আর কোনো বিকল্প পথ নেই। আমাদের রাজপথে নামতেই হবে। যদি আমরা রাজপথে সুসংগঠিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, সকল রাজনৈতিক দল ছোট বড় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যদি রাজপথে দাঁড়াতে পারি, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা ফয়সালা হবে, এবং সেই ফয়সালাটা গণতন্ত্রের পক্ষে ফয়সালা হবে, এটা আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই পারস্পরিক ভাবে যে যেখানে থাকি না কেন, আমাদের দুর্বলতা থাকতে পারে, আমাদের নিজেদের ভিতরে অনেক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রতি, স্বাধীনতার প্রতি, বেগম জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমাদের তো কোনো ইয়ে নাই, কোনো দ্বিমত নাই। সেটা আমরা কেন পারবো না? এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত সম্মানিত অতিথি শামসুজ্জামান, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অধ্যাপক সুকমল বড়ুয়া, রাজাবুদ্দৌলা চৌধুরী, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। লাইভটা ধন্যবাদ। থ্যাংক ইউ।